আকাশ আজ হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছে। শারীরিকভাবে সে এখন অনেকটাই সুস্থ, তবু মনটা বড্ড ভারী, যেন হাসপাতালের এই চার দেওয়ালের কোথাও খুব দামি কিছু সে ফেলে এসেছে। হাসপাতাল থেকে বেরিয়ে আসার সময়ও মনে হচ্ছিল এক অদৃশ্য টান তাকে পেছন থেকে আটকে ধরছে। বুকের ভেতরে দানা বেঁধে থাকা এক অজানা শূন্যতা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। নীলার সঙ্গে তার আর দেখা হয়নি। কেন হয়নি এই প্রশ্নের উত্তর আকাশের জানা নেই। সেই বিকেলের পর নীলা আর ছাদে আসেনি। তাকে যে কবিতাগুলো শোনাবে বলে আকাশ রাত জেগে বাছাই করে রেখেছিল, সেগুলো আর শোনানো হয়নি। আকাশ প্রতিদিন অপেক্ষা করেছে। ছাদের সেই দোলনাটায় বসে ঘণ্টার পর ঘণ্টা আকাশের দিকে তাকিয়ে থেকেছে, কিন্তু নীলা আসেনি। অবশেষে আকাশ খোঁজ নিয়ে জানতে পারে নীলা হাসপাতাল ছেড়ে বাড়ি চলে গেছে। খবরটা শুনে আকাশ স্তব্ধ হয়ে যায়। বুকের ভেতরটা হঠাৎ হাহাকার করে ওঠে। সে কিছুতেই বুঝে উঠতে পারছে না নীলা কি সত্যিই পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, নাকি হঠাৎ চলে যাওয়ার পেছনে অন্য কোনো কারণ আছে। প্রশ্নের পর প্রশ্ন জমে ওঠে তার মনে, কিন্তু কোথাও কোনো উত্তর নেই। নীলা সম্পর্কে জানার জন্য আকাশ নার্সদের অনেক জিজ্ঞেস করেছে। রিসেপশনের মেয়েটির কাছেও বারবার গিয়ে জানতে চেয়েছে ওর কথা, কিন্তু কেউই বিশেষ কিছু বলতে পারেনি। আকাশ শুধু এইটুকু জানতে পেরেছে যে নীলার বাবা এই হাসপাতালেরই মালিক এবং তার মায়ের নাম জাহানারা। হাসপাতালের গেটের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল আকাশ। তার মনে হলো চেনা মানুষের ভিড়ে সে যেন বড্ড অচেনা হয়ে গেছে। নীলার রহস্যময় হাসি আর সেই শান্ত কণ্ঠস্বর কি তবে হাসপাতালের এই স্মৃতির আড়ালেই হারিয়ে গেল? আকাশ এক বুক দীর্ঘশ্বাস ফেলে সামনের দিকে হাঁটতে শুরু করল, কিন্তু তার মনটা পড়ে রইল হাসপাতালের সেই ফাঁকা ছাদ আর নিঃসঙ্গ দোলনাটার কাছে। দুদিন কেটে গেছে ছাড়পত্র পাওয়ার পর। আকাশ এখন অনেকটা সুস্থ, কিন্তু মানসিকভাবে অস্থির। নীলার সঙ্গে তার আবার দেখা হবে কিনা সে জানে না, তবুও সে হাল ছাড়েনি। প্রতিদিনের মতো আজ বিকেলেও বাসা থেকে বেরিয়ে আবার হাসপাতালে যায় আকাশ। ঘুরে ঘুরে চেনা করিডরগুলো দেখে, ছাদের দিকে তাকায়, রুম নম্বর ৩০২-এর সামনে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, কিন্তু নীলা আর সেখানে নেই। ছাদে অনেকক্ষণ বসে থাকে, শুধু যদি একবার নীলার দেখা পাওয়া যায়, কিন্তু ভাগ্য তাকে সে সুযোগ দেয় না। হাসপাতালের দারোয়ানের সঙ্গে তার ভালো খাতির হয়ে গেছে। প্রায়ই তারা একসাথে চা নাস্তা খায়, গল্প করে। দারোয়ানের কাছ থেকে হাসপাতাল, ডাক্তার আর মালিকের নানা খবর জেনেছে আকাশ। একদিন সাহস করে সে দারোয়ানকে উদ্দেশ্য করে বলল, ভাই, হাসান সাহেবের বাসার ঠিকানাটা যদি বলতে পারেন। দারোয়ান কিছুটা অপ্রস্তুত হয়ে জানালো, আমি তো এখানে নতুন এসেছি ভাই, ঠিকানাটা ঠিক জানি না। তবুও আকাশ হাল ছাড়ে না। সে পকেট থেকে একটা ১,০০০ টাকার নোট বের করে দারোয়ানের হাতে গুজে দিয়ে নিচু স্বরে বলল, চেষ্টা করবেন ভাই, প্লিজ, আমার খুব দরকার। দারোয়ান একটু অবাক হয়ে তাকালো, তারপর নোটটা পকেটে চালান করে মাথা নেড়ে আশ্বস্ত করে বলল, ঠিক আছে ভাই, দেখি কি করা যায়। সন্ধ্যার পর থেকেই ঠান্ডা পড়তে শুরু করেছে। আকাশ নিজের হাতে চা বানিয়ে গায়ে উষ্ণ চাদর জড়িয়ে চলে এলো ছাদে। ছাদে পা রাখতেই তার নাকে এলো ফুলের মিষ্টি ঘ্রাণ। সে তাকিয়ে দেখল গাছ ভর্তি ফুল ফুটে আছে। মুহূর্তে তার মনটা ভালো হয়ে গেল। সে ছাদের পূর্ব দিকে বসল। হাতে ধোঁয়া ওঠা চায়ের কাপে এক চুমুক দিতেই চোখের তৃপ্তির ঝিলিক ফুটে উঠল। আকাশ নিজের মনেই চুপি চুপি বলে উঠল, আকাশ, আজ তুই সত্যি দারুণ চা বানিয়েছিস। কিছুক্ষণ পর আবিরও ছাদে এলো, তার হাতেও এক কাপ চা। সে আকাশের পাশে বসে আয়েশ করে চুমুক দিয়ে বলল, আজ অস্থির চা বানিয়েছিস রে, এমন চা অনেক দিন পর খেলাম। আকাশ শুধু হেসে উঠল, কিছু বলল না। তার নীরবতা দেখে আবির দ্বিধা নিয়ে জিজ্ঞেস করল, নীলার কথা ভাবছিস? আকাশ মৃদুস্বরে উত্তর দিল, মেয়েটা এভাবে চলে গেল, আমি বিষয়টাকে কোনোভাবেই মেনে নিতে পারছি না। আবির তার চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করল, এখন কি করবি তুই? আকাশ দৃঢ় কণ্ঠে বলল, খুঁজে বের করব, যেভাবেই হোক নীলাকে আমি খুঁজে বের করবই।
আবির কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করল, খুঁজে বের করা কি খুব জরুরি? আকাশ বিরক্ত সুরে পাল্টা প্রশ্ন করল, নীলার সঙ্গে একবার হলেও দেখা করতে চাই, দেখা করে কি হবে বলতো? আবির দীর্ঘশ্বাস ফেলে হতাশা নিয়ে বলল, দুদিন ধরে কাকে কি বুঝাইলাম আমি? আকাশ কিছুটা চিন্তিত গলায় বলল, আমি জানি আমি একটু বেশি বেশি করছি, কিন্তু কেন করছি সেটা জানি না। শুধু নীলার সঙ্গে দেখা করতে ইচ্ছে করছে। চোখ বন্ধ করলেই নীলার মুখ ভেসে ওঠে। আমার কেন জানি মনে হয় আমি নীলাকে চিনি, হয়তো নীলাকে আমি এতদিন ধরে খুঁজছি। আকাশ একটু থেমে আবার বলল, আমি শুধু নীলাকে একবার দেখতে চাই। আবির ধমকের সুরে বলে উঠল, তুই কি বলছিস তুই জানিস? একদম পাগলের মতো আচরণ করছিস। আকাশ এবার গম্ভীর হয়ে শান্ত গলায় বলল, আমি জানি আমি কি করছি। নীলার সঙ্গে দেখা হওয়ার পর থেকে আমার আর দুঃস্বপ্ন আসে না। রাতে কেউ এসে বলে না, তুমি কে, আমাকে কি ভুলে গেছ? আমার মাথা ব্যথা নিয়েও ঘুম ভাঙে না। এসবের মানে কি জানিস? আমার মনে হয় আমার সব প্রশ্নের উত্তর নীলার কাছেই আছে। হারিয়ে ফেলা স্মৃতিতে নীলা কোনো না কোনোভাবে আছে। আমাকে শুধু খুঁজে বের করতে হবে নীলাকে। আবির কিছুক্ষণ চুপ থেকে অবিশ্বাসের সুরে বলল, তুই কেবল অবাস্তব কল্পনা করছিস আকাশ। তোর কেবল এসব মনে হচ্ছে, কিন্তু বাস্তবে না। আমি বলি এসব বাদ দে। আকাশ কথা কেড়ে নিয়ে বাধা দিয়ে বলল, আমি জানি তুই কি বলবি। গত দুদিন ধরে একই কথা বলছিস। এবার বিষয়টা আমার উপর ছেড়ে দে। আবির দীর্ঘশ্বাস ফেলে পরাজয়ের সুরে বলল, আচ্ছা, তোর যা ভালো মনে হয় তাই কর, আমি আর কিছু বলবো না। আবিরের কণ্ঠে ছিল পরাজয়ের সুর। সে জানে আকাশকে আর বোঝানো যাবে না। তবুও তার মনে প্রশ্ন ঘুরপাক খায়, সে কি আকাশকে সবটা বলে দেবে নাকি চুপ থাকবে? নিয়তি কেন আবার ওদের মুখোমুখি করল? আকাশের যদি সব মনে পড়ে যায় তাহলে কি হবে? ভাগ্য এত নিষ্ঠুর কেন? এসব মনে মনে ভাবল আবির। রাত ঘনিয়ে এলো। যাবার আগে আবির আকাশের দিকে তাকিয়ে বলে গেল, বেশি রাত পর্যন্ত বাইরে থাকবি না। এখন ঠান্ডাটা অনেক বেড়ে গেছে। কুয়াশায় বেশিক্ষণ বাইরে থাকা ভালো না। আবির চলে গেলে আকাশ একা ছাদে বসে রইল। হাসপাতালের দিকের আকাশের দিকে তাকিয়ে রইল সে। বাতাসে দোল খাচ্ছে পুরনো দোলনাটা। হঠাৎ তার মনে হল সেখানে নীলা বসে আছে, চুপচাপ মৃদু হেসে তাকিয়ে আছে তার দিকে। আকাশ ঘোরের মধ্যে শুনতে পেল নীলা বলছে, কেমন আছেন? আকাশ ঘোরের মধ্যে উত্তর দিল, আমি ভালো আছি। আপনার তো কোনো খোঁজ নেই। নীলা মৃদু হেসে রহস্যময় স্বরে বলল, মানুষ হারিয়ে যেতে ভালোবাসে। আকাশের কণ্ঠে হাহাকার ফুটে উঠল। কিন্তু সে কি জানে তার হারিয়ে যাওয়াতে অন্য কেউ কষ্ট পেতে পারে? নীলা উদাসীন অথচ মায়াবী গলায় বলল, সে জানে, তবুও মানুষ হারিয়ে যায়। আকাশ ব্যাকুল হয়ে জিজ্ঞেস করল, কিন্তু কেন? নীলা শান্তভাবে বলতে লাগল, আমরা কোনো কিছুর মূল্য ততক্ষণ বুঝি না যতক্ষণ না সেটা হারিয়ে ফেলি। মানুষ হারানোর ভয় পায়। আকাশ অস্ফুট স্বরে বলল, কিন্তু যদি কেউ ইচ্ছে করে হারিয়ে যায়, তাকে কিভাবে খুঁজে পাব? নীলা এক অদ্ভুত স্থিরতায় উত্তর দিল, যদি মন থেকে খোঁজেন, তবে সারা দুনিয়া সেই মানুষটাকে খুঁজে পেতে সাহায্য করে। শুধু মন থেকে চাইতে হয় আর বিশ্বাস রাখতে হয়। আকাশের গলায় দৃঢ়তা প্রকাশ পেল, আমি তো মন থেকেই চাই। নীলা মিলিয়ে যাওয়ার আগে শেষবারের মতো বলল, তবুও যদি খুঁজে পেতে দেরি হয়ে যায়, তখন ভেবে নেবেন আপনার চাওয়াটা যথেষ্ট ছিল না। আপনি যতটুকু চেয়েছেন হয়তো তার চেয়ে অধিক চাওয়ার দরকার ছিল। এই কথাগুলোর পর আকাশ আর নিজের সঙ্গে কথা বলে না। বাতাসে একটুখানি নিস্তব্ধতা নেমে এলো। দূরে কোথাও পাখির করুণ ডাক ভেসে এলো, যেন গভীর কোনো বেদনা মিশে আছে তাতে। সেই শব্দ তার বুকের ভেতর ঢুকে গেল, নরম অথচ তীব্রভাবে। পাখির মতো করুণ সুরে তারও এখন ডাকতে ইচ্ছে করছে, যে ডাক নীলার কাছে পৌঁছনো যাবে। নীলাকে বার্তা দেবে সে ভালো নেই, সে তাকে মনে করছে। ভীষণ রকমভাবে তার কথা মনে পড়ছে, তার মন পুড়ছে। কিন্তু সে তো পাখি না, সে মানুষ, আর মানুষ যা চায় অধিকাংশ সময় তা করতে পারে না। আকাশের প্রচণ্ড ঠান্ডা করছে। গায়ের চাদর জড়ানো থাকলেও যেন ঠান্ডা হাড়ের ভেতর পর্যন্ত ঢুকে যাচ্ছে।
শেষমেশ সে ছাদ থেকে উঠে রুমে ফিরে এলো। রুমে পা রাখতেই বাইরের ঠান্ডা আবহাওয়া যেন মিলিয়ে গেল। হালকা উষ্ণতার স্পর্শে শরীর কিছুটা আরাম পেলেও তার চোখে ঘুম নেই। সে দুরাত ঘুমায়নি। আজকেও তার ব্যতিক্রম হল না। সে বিছানায় গা এলিয়ে দিল, ফ্যানটা ছেড়ে দিয়ে কম্বল জড়িয়ে নিল গায়ে। চোখ বন্ধ করলে একের পর এক ভাবনা মাথায় ভিড় জমায়। কাল তার অনেক কাজ, সবকিছু মনে মনে গুছিয়ে নিচ্ছে। তবু মনটা স্থির হচ্ছে না। ঘুমের আগে একটা কথাই বারবার কানে বাজছে, যেন কেউ তাকে ফিসফিস করে বলছে, কোনো কিছু মন থেকে চাইলে পুরো দুনিয়া সেটা পেতে সাহায্য করে। জাহানারার ঘুম ভাঙল কলিং বেলের শব্দে। সে ঘুম ঘুম চোখে দরজা খুলে দেখল নীলা দাঁড়িয়ে আছে। অবিশ্বাসের দৃষ্টিতে সে কিছুক্ষণ তাকিয়ে রইল, যেন বোঝার চেষ্টা করছে এটা কোনো স্বপ্ন নয় তো। নীলা ধীরে ধীরে ভেতরে ঢুকতে ঢুকতে মৃদুস্বরে বলল, মা, এক কাপ চা বানিয়ে দিতে পারবা? জাহানারা বিস্ময়ের ঘোর কাটিয়ে হেসে বলল, তুই ফ্রেশ হয়ে রুমে বস, আমি চা বানিয়ে আনছি। তবুও তার কৌতূহল কিছুতেই কাটছিল না। নীলার চোখ লাল, স্পষ্ট বোঝা যাচ্ছে সে অনেকক্ষণ কেঁদেছে। নীলা নিষ্পৃহ গলায় জিজ্ঞেস করল, আমার রুমটা কি পরিষ্কার আছে? জাহানারা আদর মাখা হেসে উত্তর দিল, তুই গেলেই দেখতে পাবি। জাহানারা রান্নাঘরে এসে জানালাটা খুলে দিল। সকালের রোদ এসে ঘরে ঢুকে নরম আলো ফেলল তার মুখে। সে পানি বসিয়ে দিল চুলায়, জাল কমিয়ে দিল। তারপর হাত মুখ ধুয়ে নিল। আজ একটু পানি বেশি ঠান্ডা লাগছিল। মনে মনে ভাবল শীত আগেই চলে এলো। সে আলমারি থেকে একটা তোয়ালে আর পুরনো চাদর বের করে গেল নীলার ঘরে। কিন্তু রুমে গিয়ে দেখল নীলা নেই। তোয়ালে আর চাদর টেবিলে রেখে সে আবার ফিরে এলো রান্নাঘরে। এদিকে পানি তখন ফুটে উঠেছে। আদা, এলাচ, দারুচিনি আর লবঙ্গ দিয়ে জাহানারা বানাতে লাগল কড়া লিকারের চা, যেমনটা নীলা পছন্দ করে। চায়ের গন্ধ ছড়িয়ে পড়ল পুরো ঘরে। অনেকদিন পর সে মেয়ের জন্য এমন করে চা বানাচ্ছে ভেবে তার মনটা হালকা হয়ে গেল। কিন্তু আনন্দের ভেতরেও এক অজানা উদ্বেগ কাজ করছে। নীলার কি হয়েছে? এভাবে হুট করে বাড়ি ফিরে এলো কেন? জাহানারার মনে অনেকগুলো প্রশ্ন। কিন্তু সে জানে নীলার কাছ থেকে কথা বের করা যুদ্ধ জেতার চেয়েও কঠিন। এদিকে নীলা ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। টেবিলে রাখা পুরনো চাদরটা চোখে পড়তেই থমকে গেল সে। চাদরটা তার খুব প্রিয়, কারণ এক ডিসেম্বরে এক প্রিয় মানুষ এই চাদরই উপহার দিয়েছিল তাকে। মুহূর্তে পুরনো স্মৃতি চোখের সামনে ভেসে উঠল, কিন্তু সে জোর করে নিজেকে সামলে নিল। তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে সে ঘরটা ঘুরে দেখল। যেভাবে রেখে গিয়েছিল এখনও ঠিক সেভাবেই আছে, কোনো কিছু নড়েনি। বুকশেলফে বইগুলো ঠিক সেভাবে সাজানো। মা ঘরটা আগের মতোই রেখেছেন এই ভেবে নীলার মনে একরাশ মমতা জন্ম নিল। হঠাৎ একটা বইয়ের দিকে তার দৃষ্টি আটকে গেল। বইটা তুলে প্রথম পৃষ্ঠা খুলতেই চোখে পড়ল কালো কালির অক্ষরে লেখা, প্রিয় নীলা, তোমাকে পেলে আমার সব পাওয়া হয়ে যাবে। বুকের ভেতর কেমন ধক করে উঠল নীলার। ঠিক তখনই জাহানারার পায়ের শব্দ শুনে সে তাড়াতাড়ি বইটা বন্ধ করে আগের জায়গায় রেখে দিল। জাহানারা ঘরে ঢুকে চায়ের কাপটা মেয়ের হাতে দিল। জাহানারা ঘর থেকে বের হওয়ার আগে মমতায় বলল, আমি বিস্কুট নিয়ে আসছি, একটুখানি অপেক্ষা কর। সে দ্রুত হেঁটে বের হয়ে গেল। নীলা চায় চুমুক দিল। চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিল সে। আহ, কি অপূর্ব স্বাদ! বহুদিন পর মায়ের হাতের চা। চায়ের উষ্ণতা যেন বুকের গভীরে নেমে গেল। চোখের কোণ ভিজে উঠল অজান্তেই। মনে মনে সে প্রার্থনা করল, আল্লাহ, আমাকে একটু সময় বাড়িয়ে দিও। এত এত মায়া ভালোবাসা ছেড়ে আমি কোথাও যেতে চাই না। আমি বাঁচতে চাই, দুঃখ পেলে কাঁদতে চাই, আনন্দে মন খুলে হাসতে চাই, তার আপন মানুষগুলোকে ভালোবাসতে চাই। বিস্কুট হাতে ফিরে এসে জাহানারা মেয়ের চোখে জল দেখে থমকে গেল। সে মেয়ের পাশে বসে নরম গলায় জিজ্ঞাসা করল, তোর মন খারাপ? নীলা মাথা নিচু করে ফিসফিস করে ভেজা কণ্ঠে বলল, আমাকে একবার তোমার বুকের মধ্যে জড়িয়ে নেবে মা? এক মুহূর্ত দেরি না করে জাহানারা হাত বাড়িয়ে মেয়েকে বুকে টেনে নিলেন। জাহানারার চোখেও পানি মিশে গেল, দুজনার চোখের জল টপ টপ করে গালের উপর দিয়ে গড়িয়ে পানি পড়ছে। নীলা আর নিজেকে সামলাতে পারল না, হাউমাউ করে কেঁদে উঠল।
মা মেয়ে এভাবেই একে অপরের বুকের মধ্যে নিস্তব্ধ হয়ে রইল দীর্ঘ সময়। শেষমেশ কান্নায় ক্লান্ত নীলা মায়ের বুকে ঘুমিয়ে পড়ল। জাহানারা কিছুক্ষণ ওভাবেই বসে রইলেন। মেয়ের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিলেন তিনি। নীলাকে শুইয়ে দিয়ে তিনি তার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইলেন। দুদিন আগের নীলা আর আজকের নীলা এক নয়, কি যেন বদলে গেছে ওর ভেতরটা। মায়ের বুক ভরে উঠল অজানা আশঙ্কায়। আলতো করে নীলার কপালে একটা চুমু দিয়ে তিনি চুলগুলো কানে গুজে দিলেন। চোখের কোণে জল জমলেও এবার তিনি কাঁদলেন না, শুধু গভীর মমতায় তাকিয়ে রইলেন মেয়ের মুখের দিকে, যেন এই মুহূর্তটা চিরস্থায়ী করে রাখতে চান। নীলার ঘুম ভাঙল দুপুরে। অনেকদিন পর বাসায় নিশ্চিন্তে ঘুমিয়েছে সে। উঠে ফ্রেশ হয়ে যখন খাবার টেবিলে এলো, দেখল টেবিলটা ভরে আছে তার প্রিয় সব খাবারে। খিচুড়ি, বেগুন ভাজা, ইলিশ মাছের ঝোল, সঙ্গে টক ডাল। নীলা মৃদু হাসল, কিন্তু খাওয়ার সময় বুঝল তার খিদে খুব একটা নেই। এখন আর কিছুই ঠিকভাবে খেতে পারে না সে। খিদে নামের অনুভূতিটাই যেন হারিয়ে গেছে। কেবল বেঁচে থাকার জন্যে যতটুকু না খেলে নয়, ততটুকুই খায়, এর বেশি নয়। খাওয়া শেষ করে সে ধীরে ধীরে পুরো বাসাটা ঘুরে দেখল। কয়েক মাসের ব্যবধানে বাসায় অনেক পরিবর্তন এসেছে। নতুন পর্দা, বদলে যাওয়া আসবাব, দেওয়ালের কয়েকটা নতুন ছবি। তবু এসব দেখে তার ভেতরে কোনো উত্তেজনা কাজ করল না। মনে মনে ভাবল, জীবন ঠিক সময়ের মতোই, কখনো থেমে থাকে না, সব সময় এগিয়ে যায়। বিকেলের দিকে নীলা ছাদে গেল। ছাদটা অনেকটা অগোছালো, টবে টবে আগাছা, শুকিয়ে যাওয়া ফুল গাছ। একসময় ছাদই ছিল তার প্রিয় জায়গা। সে হেঁটে দক্ষিণ পাশে গিয়ে থামল। ওখানে শিউলি গাছটা প্রায় মরে গেছে, শাখাগুলো শুকিয়ে ধূসর হয়ে আছে। নীলার বুকটা হালকা ব্যথা করল। মনে মনে বলল, অযত্নে গাছও মরে যায় মানুষের মতোই। আর ছাদে তার মন টিকল না। ধীরে ধীরে নিচে নেমে এলো। ড্রয়িং রুমে এসে দেখে মা বসে আছে সোফায়। আজ সারাদিন মায়ের সঙ্গে তেমন একটা কথা হয়নি, ইচ্ছে করেই এড়িয়ে গিয়েছিল। কিন্তু এখন আর মন চায় না এড়িয়ে যেতে। সে মায়ের পাশে গিয়ে বসল। নীলা আলতো করে জিজ্ঞেস করল, তোমার শরীর কেমন আছে মা? জাহানারা মমতার হাসি হেসে বলল, আমি ভালো আছি। তুই এখন ঠিক আছিস? মনটা একটু ভালো হয়েছে? নীলা শান্ত স্বরে উত্তর দিল, আমি ভালো আছি। নীলা একটু থেমে জানতে চাইল, নেহা কোথায়? জাহান্নারা উত্তর দিল, টিউশনিতে গেছে, আসবে কখন বলে যায়নি। কেন? নীলা বলল, না, এমনি জিজ্ঞেস করলাম। শিউলি গাছটা মরে গেছে, ভাবছিলাম একটা চারা নিয়ে আসতে বলবো। জাহান্নারা সাথে সাথে বলল, আচ্ছা, আমি এক্ষুনি ফোন করে বলি। নীলা বাধা দিয়ে বলল, না, দরকার নেই, আমি নিজেই গিয়ে নিয়ে আসব। জাহান্নারা মেয়ের মুখের দিকে তাকিয়ে আবার জিজ্ঞেস করল, তোর শরীর ঠিক আছে? মাথা ব্যথা আছে? নীলা আশ্বস্ত করে বলল, আমি ভালো আছি মা, চিন্তা করো না। জাহান্নারা একটু ইতস্তত করে বলল, বাসায় কয়দিন থাকতে চাস? নীলা হালকা হেসে বলল, যতদিন ইচ্ছে করে থাকি। জাহান্নারা আদুরে গলায় বলল, এটা কেমন কথা রে? আমি তো চিরদিনই চাই তুই বাসায় থাক। দরকার হলে তোর বাবাকে বলবো গেস্টরুমটা হাসপাতালের মতো করে সাজিয়ে দিক। নীলা মুহূর্তেই গম্ভীর হয়ে বলল, এত বাড়াবাড়ি করতে হবে না, যদি এসব করো আমি আজই চলে যাব। জাহান্নারা ঘাবড়ে গিয়ে বলল, আচ্ছা আচ্ছা, করছি না, তুই এমন রাগ করিস না। নীলা শান্ত হয়ে বলল, আচ্ছা। কিছুক্ষণ চুপ থেকে জাহান্নারা সাহস সঞ্চয় করে বলল, একটা কথা জিজ্ঞেস করব? নীলা বুঝে গেল মা কি বলতে চায়, তবু শান্ত স্বরে বলল, হ্যাঁ, করো। জাহান্নারা সরাসরি জিজ্ঞেস করল, তুই আজ হঠাৎ ভোরে বাসায় চলে এলি, কিছু হয়েছে? নীলা পাল্টা প্রশ্ন করল, কি হবে? জাহান্নারা দুঃখিত স্বরে বলল, আমি কি করে জানব? তুই জানিস তো তোর ভেতরে কি চলছে। নীলা একটু থেমে বলল, মা, তুমি চিন্তা করো না, আমার কিচ্ছু হয়নি। হাসপাতালে ভালো লাগছিল না, অনেকদিন ঘুম হয় না, গতকাল সারা রাত জেগে কাটিয়েছি। ভোরে ভাবলাম কয়েকদিনের জন্য বাসায় গিয়ে থাকি, তোমার আদরটা পাই। নীলা হেসে উঠল, কিন্তু সে হাসিতে কোনো প্রাণ নেই। জাহান্নারা হাসির ভেতরে লুকানো ক্লান্তি চিনে ফেলল, তবু কিছু বলল না। সে জানে নীলা কিছু একটা লুকাচ্ছে, কিন্তু এখন জোর করে প্রশ্ন করা ঠিক হবে না।
তার চেয়ে ভালো মেয়েটা যেন অন্তত কিছুদিন শান্তিতে থাকে। নীলা হঠাৎ আদুরে সুরে বলল, মা, গরম গরম পকোড়া বানাও না, খেতে ইচ্ছে করছে। জাহান্নারা মৃদু হেসে বলল, কি দিয়ে বানাবো? নীলা উত্তর দিল, তোমার যা দিয়ে ইচ্ছে তাই দাও। জাহান্নারা খুশি হয়ে বলল, আচ্ছা, আমি এক্ষুনি বানিয়ে আনি। জাহান্নারা রান্নাঘরে চলে গেল। নীলা রুমে গিয়ে বুকশেলফ থেকে একটা বই তুলে আনল। জানালার পাশে বসে পড়তে শুরু করল সে। ঘরে তখন হালকা বাতাস বইছে। রান্নাঘর থেকে ভেসে আসছে মৃদু শব্দ আর চায়ের ফুটন্ত পানির আওয়াজ। কিছুক্ষণ পর জাহানারা গরম গরম পাকোড়া আর চা ট্রেতে সাজিয়ে নিয়ে এলেন। ঠিক তখনই দরজায় কলিং বেল বাজল। নীলা বইটা টেবিলে রেখে দরজার দিকে গেল। দরজা খুলতেই দেখে নিহা দাঁড়িয়ে আছে, হাতে 3টে আইসক্রিমের প্যাকেট। নিহা হাসতে হাসতে বলল, সবার জন্য এনেছি, আজ সন্ধ্যাটা মিষ্টি করে কাটবে। নীলা হেসে ওর হাত থেকে আইসক্রিম নিয়ে ভেতরে ঢুকল। জাহানারা ইতিমধ্যেই টেবিলে চা পাকোড়া সাজিয়ে রেখেছেন। মা মেয়ে 3জন একসাথে বসে আড্ডা আর হাসিতে সন্ধ্যাটাকে ভরিয়ে তুলল। অনেক দিন পর ঘরে এমন প্রাণবন্ত শব্দের প্রতিধ্বনি উঠল। রাতের একটু পর হাসান বাসায় ফিরল। নিহা আর নীলা তখন ওর অপেক্ষায় ছিল। চেয়েছিল সবাই মিলে একসাথে রাতের খাবার খাবে। অনেক দিন পর সত্যিই পুরো পরিবার একসাথে খেতে বসল। হাসান মেয়েদের গল্প শুনে হেসে উঠল। জাহানারা ব্যস্ত ছিলেন সবার প্লেটে খাবার তুলে দিতে। কিন্তু সুন্দর মুহূর্তগুলো কেমন করে যেন সবসময় খুব দ্রুত কেটে যায়। রাত গভীর হলে নিহা বালিশ হাতে নীলার রুমে এলো। নিহা দরজায় উকি দিয়ে বলল, আপু, আজ তোমার সঙ্গে ঘুমাবো? নীলা হেসে সম্মতি দিল। নিহা বিছানায় বসেই শুরু করল তার গল্প। ভার্সিটির সব কথা, নতুন বন্ধু, ক্লাসের স্যারদের মজার কাণ্ড, এমনকি কে কবে তাকে প্রপোজ করেছে তাও লুকালো না। গল্প যেন শেষ হতে চায় না। নীলা একনাগারে শুনে যাচ্ছিল, বোনটার চোখ মুখে আনন্দের আলো আর জীবনের তাজা উচ্ছ্বাস। সে ভাবল, নিহা সত্যিই বড় হয়ে গেছে। সময় কত দ্রুত বদলে দেয় মানুষকে। রাতের নিস্তব্ধতার মধ্যে নীলার মনে হঠাৎ ফিরে এলো সেই ভয়াবহ দিনটির কথা, যেদিন সব কিছু বদলে গিয়েছিল। সেদিন ছিল নিহার ভার্সিটির ভর্তি পরীক্ষার দিন। ঠিক সেই সময়ে নীলা অসুস্থ হয়ে যায়। মাথা ব্যথা, বমি আর মাথা ঘোরা। প্রথমে সবাই ভেবেছিল সাধারণ অসুখ, কিন্তু যখন ব্যথা অসহ্য হয়ে উঠল, ডাক্তাররা টেস্ট করালেন। রিপোর্ট হাতে পাওয়ার পর পৃথিবী যেন মুহূর্তেই থেমে গেল। নীলার ব্রেন টিউমার ধরা পড়ে এবং সেটি ম্যালিগন্যান্ট। টিউমারটি মস্তিষ্কের এমন এক জায়গায় যেখানে অপারেশন করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সফল হওয়ার সম্ভাবনা এতটাই কম ছিল যে জাহানারা আর হাসান কেউই সহজে সিদ্ধান্ত নিতে পারেননি। হাসান দেশ জুড়ে ডাক্তার দেখিয়েছেন, 1-2 নয়, প্রায় সব বড় বড় হাসপাতালেই গিয়েছেন, কিন্তু কোথাও আশার আলো মেলেনি। শেষ পর্যন্ত সে বিদেশ থেকে সার্জিক্যাল অঙ্কোলজিস্ট এনে দেখায়। সেই চিকিৎসক কেবল বলেছিলেন, সাকসেস চান্স 30%। তবু হাসান হাল ছাড়েননি। প্রতিদিন মেয়ের রিপোর্ট ইমেলে পাঠান বিভিন্ন বিদেশি হাসপাতালে। প্রতিদিনই অপেক্ষা করেন একটা ভালো খবরের জন্য। এদিকে নীলার টিউমার ধীরে ধীরে বাড়তে থাকে। অস্বাভাবিক কোষবৃদ্ধি আশেপাশের টিস্যুগুলো নষ্ট করতে থাকে। তার শরীর দুর্বল হয়ে পড়ে, ওজন কমে, ঘন ঘন জ্বর আসে। মাথা ব্যথা শুরু হলে নীলা অসহ্য যন্ত্রণায় চিৎকার করে ওঠে। সে সহ্য করতে পারে না। মানসিক চাপের কারণে নীলার অবস্থা আরও দ্রুত খারাপ হয়ে যায়। রেডিওথেরাপি চলতে থাকে নিয়মিত। প্রথমে প্রতিদিন, পরের সপ্তাহে 4 দিন। এভাবে 7 সপ্তাহ পর সামান্য উন্নতি দেখা যায়, কিন্তু সেটা খুবই ক্ষণস্থায়ী। নীলা বুঝে যায় সে অল্পদিনের অতিথি। সে আর ভয় পায়নি। একসময় সেসব মেনে নেওয়ার চেষ্টা করে। যে যুদ্ধে পরাজয় নিশ্চিত, সেখানে হাল ছেড়ে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। তারপর থেকে সে ঠিক করে, যে কটা দিন বেঁচে আছি মন খুলে বাঁচব। জীবন যতটুকু বাকি ততটুকু সুন্দর করে কাটাব। নিহা আধো ঘুমে জিজ্ঞেস করল, এই আপু, ঘুমিয়ে পড়েছিস? নীলা শান্ত স্বরে উত্তর দেয়,
জেগে আছি। তুই বল। নিহা আবার জিজ্ঞেস করল, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি? নীলা আলতো করে বলল, হ্যাঁ কর। নিহা সরাসরি জানতে চাইল, আকাশ ভাইকে তোমার মনে পড়ে নাকি মিথ্যে বলছ? নীলা থমকে গেল। তার চোখের পাতা কেঁপে উঠল, কিন্তু মুখ থেকে কোনো শব্দ বেরোল না। নিহা আবার ডাকল, কি হলো, বলছ না কেন? নীলা প্রশ্নটা এড়িয়ে যেতে চাইল। তুই ঘুমা, তোর ঘুম পেয়েছে। নিহা জিদ ধরে বলল, আমার ঘুম পায়নি। তুমি বলো না, আকাশ ভাইকে তোমার মনে পড়ে নাকি মিথ্যে বলছ? নীলা শান্তভাবে উত্তর দিল, মিথ্যে কেন বলবো? আকাশকে আর মনে পড়েনি। নিহা অস্ফুট স্বরে বলল, আমি জানি তুমি মিথ্যে বলছ। নীলা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই আর কি জানিস? নিহা নিশ্চিত হয়ে বলল, তুমি আকাশ ভাইকে ভীষণ ভালোবাসো। নীলা আর কোনো কথা বলল না। নিহার ঘুম এসে গেল। ঘরটা মুহূর্তেই নিস্তব্ধ হয়ে গেল। জানালা দিয়ে আসা আবছা আলোয় নীলার চোখের কোণে জমে থাকা অশ্রু চিকচিক করছিল, কিন্তু সে কান্না কেউ দেখল না, কেউ না। দুদিন নীলা বাসায় শুয়ে বসে বই পড়ে কাটিয়ে দিল। তৃতীয় দিনে তার ভীষণ একঘেয়ে লাগতে শুরু করল। হাসপাতালে সবার সঙ্গে গল্পগুজব করে সময় চলে যেত, কিন্তু বাসায় চারদিক নিস্তব্ধ। একা থাকা যেন দম বন্ধ করে দিচ্ছে তাকে। সে ঠিক করল আজ বিকেলে একটু বাইরে বেরোবে, কিন্তু বাধা হয়ে দাঁড়াল মা জাহানারা। জাহানারা দৃঢ় কণ্ঠে বলল, না, আমি তোকে একা যেতে দিতে পারবো না। নীলা অনেক বুঝানোর চেষ্টা করেও পারল না। শেষে মন খারাপ করে নিজের রুমে ফিরে এলো। জানালার ধারে বসে থাকল অনেকক্ষণ। জাহানারা কিছুক্ষণ পর রুমে ঢুকল। মেয়ের মুখে বিষণ্ণতা দেখে তার বুকটা কেমন কেঁপে উঠল। জাহানারা কোমল সুরে ডাকল, নীলা। নীলা মন ভার করে বসে রইল। সে কোনো উত্তর দিল না। সে বোঝাতে চাইল সে মায়ের উপর রাগ করেছে। জাহানারা পাশে বসে আদুরে গলায় জিজ্ঞেস করল, অভিমান করেছিস? নীলা মুখ ঘুরিয়ে নিয়ে দায়সারাভাবে বলল, আমি অভিমান করার কি? জাহানারা হেসে নীলার চিবুক ছুঁয়ে বলল, বুঝেছি, অনেক অভিমান হয়েছে মায়ের ওপর, তাই না? নীলা নির্লিপ্ত গলায় বলল, কোনো অভিমান নেই। জাহানারা মৃদু হাসল, তারপর হার মেনে নিয়ে বলল, আচ্ছা তুই যেতে পারিস, কিন্তু দূরে কোথাও যাবি না, ঠিক আছে? নীলা এক লাফে উঠে মাকে জড়িয়ে ধরল। সে খুশিতে ডগমগ হয়ে বলল, আমি দূরে কোথাও যাব না, বাসার আশেপাশেই থাকব। জাহানারা মায়ের মাথায় হাত বুলিয়ে বলল, আচ্ছা তাহলে যা, একটু হাঁটাহাঁটি করে আয়, কিন্তু সাবধানে যাবি। নীলা যাওয়ার আগে সতর্ক করে দিয়ে বলল, তুমি কিন্তু আগের মতো আবার দূর থেকে ফলো করবে না মা। জাহানারা হেসে কথা দিল, আচ্ছা করব না, তুই আমার ফোনটা সঙ্গে নিয়ে যা, খারাপ লাগলে সঙ্গে সঙ্গে আমাকে বা তোর বাবাকে কল করবি। নীলা দরজার দিকে এগোতে এগোতে বলল, আচ্ছা জানাবো। নীলা দ্রুত রেডি হয়ে বেরিয়ে পড়ল। মুক্ত বাতাসে পা দিতেই তার বুকটা হালকা লাগল। হাসপাতালের নিয়মকানুন, নিরন্তর নজরদারি, সব কিছুর বাইরে আজ সে একদম মুক্ত। কেউ তাকে ফলো করছে না, কেউ তাকে আটকে রাখছে না। হাসপাতাল থেকে সে এভাবে দূরে কোথাও যেতে পারে না। তাকে দেখে রাখার জন্য তার বাবা একজন লোক ঠিক করে রেখেছিলেন। সে হাসপাতালের মেন গেটের বাইরে পা দিলেই সেই লোক তাকে অনুসরণ করত। সে যেখানেই যাক না কেন তাকে লুকিয়ে ফলো করবেই, কিন্তু জরুরি মুহূর্ত ছাড়া সে কখনো সামনে আসত না। আজ সে সত্যিই মুক্ত, তাকে অনুসরণ করার কেউ নেই। সে আজ মুক্ত পাখির মতো ঘুরে বেড়াতে পারবে ভেবে মনে মনে খুব এক্সাইটেড। সে ধীরে ধীরে হাঁটতে লাগল। রাস্তার পাশে কাঁঠাল চাপা ফুলের গন্ধে হালকা বাতাস ভরপুর। হাঁটতে হাঁটতে সে ভাবল পাশের নার্সারিটায় গিয়ে একটা শিউলি গাছ কিনবে। ছাদের শিউলিটা শুকিয়ে গেছে। আকাশের দেওয়া সেই গাছ। আকাশের শিউলি ফুল খুব প্রিয়। একদিন আকাশ তাকে একটা শিউলির চারা এনে বলেছিল, এই গাছের প্রথম ফুল যেদিন ফুটবে সেদিন তুমি আর আমি সাদা শাড়ি পাঞ্জাবি পরে সারা দিন ঘুরে বেড়াব। কিন্তু সেদিন আর আসেনি। মানুষটা হারিয়ে গেছে, গাছটাও আর টিকল না। অবশ্য যখন মানুষটা আর নেই তখন গাছ থেকে আর কি লাভ? স্মৃতির ভারে ভারী হয়ে উঠল তার বুক। সে হাঁটতে হাঁটতে ঘামতে শুরু করল। চোখ কেমন ঝাপসা হয়ে আসছে। একটু থেমে জোরে নিঃশ্বাস নিল সে, তারপর আবারও হাঁটা শুরু করল। নার্সারি তো বেশি দূরে নয়। নীলা না চাইতেও পুরনো কথা বারবার স্মৃতিতে ফিরে আসছে, আর সে যতই ভাবছে তার মানসিক চাপও তত বাড়ছে। সে প্রচণ্ড ঘামছে, বুকের ভিতর অস্থিরতা কাজ করছে।
তবু সে চেষ্টা করল স্বাভাবিক থাকার। সে রাস্তার পাশ দিয়ে এক পা করে হেঁটে এগিয়ে যেতে লাগল। কিন্তু হাঁটতে হাঁটতে হঠাৎ সব ঝাপসা হয়ে গেল। চারপাশের দৃশ্য ঘুরপাক খেতে লাগল চোখে। নীলা এক পা পিছিয়ে গেল, ভারসাম্য রাখতে পারছে না। মাথাটা কেমন ঘুরছে, বুক ধরধর করছে। নীলা আর হাঁটতে পারছে না। সে ভালো করে কোনো কিছু দেখতে পারছে না, বুঝতেও পারছে না। সে আর স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারল না। হঠাৎ এক ঝটকায় নীলার মাথা ঘুরে এলো। শরীরের ভার সামলাতে না পেরে সে এক পা পিছিয়ে গেল। চোখের সামনে ঘোরাটে হয়ে আসছে সবকিছু। সে স্থিরভাবে দাঁড়িয়ে থাকার আপ্রাণ চেষ্টা করল, কিন্তু পারল না। সে পড়ে যাবে। ঠিক তখনই কেউ তাকে শক্ত করে ধরে ফেলল। নীলা কিছুটা ঘোরের মধ্যে থেকে অনুভব করল সে পড়ে যায়নি, কেউ তাকে আগলে রেখেছে। মাথা তুলে দেখল আকাশ তাকে ধরে আছে। সে তাকে পড়ে যেতে দেয়নি। বাতাসের মতো শেষ মুহূর্তে এসে সে তাকে ধরেছে। নীলা নড়াচড়া করতে পারছে না, উঠতে পারছে না, এমনকি কোনো কথাও বলতে পারছে না। মুহূর্তেই নীলা নিস্তব্ধ হয়ে গেল। সে শুধু আকাশের চোখের দিকে তাকিয়ে আছে। আকাশের বাদামি চোখে মিশে আছে উদ্বেগ। বহুদিন পর নীলা এত কাছ থেকে আকাশের বাদামি চোখগুলো দেখল। নীলা স্থির হয়ে তাকিয়ে রইল তার দিকে। বুকের ভিতরটা কেমন হু হু করছে। নীলার গলা শুকিয়ে গেছে। কথা বলতে চাইছে, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। মাথাটা এখনও একটু ঘুরছে। নীলা ভাবল, আকাশ এখানে কি করে এলো? সেটা কিছুক্ষণ আগেও ছিল না। এটা কি স্বপ্ন নাকি সত্যি ঘটছে সব? সে ঠিক বুঝতে পারছে না। তবুও আকাশের উষ্ণ স্পর্শ, তার চোখে ঝুলে থাকা উদ্বেগের ছায়া, এসব তো স্বপ্নে অনুভব করার মতো নয়। এই মুহূর্তে বাস্তব অবাস্তবের সব সীমানা হারিয়ে গেল নীলার। সে চুপচাপ তাকিয়ে থাকে আকাশের মুখের দিকে। তার ভিতরটা ফিসফিস করে উঠে বলে, আজ এতদিন পর মানুষটা আমার এত কাছে, চাইলেই ছুঁয়ে দিতে পারি। সকালের আলো ফোটার আগেই আকাশের ঘুম ভেঙে গেল। আজকে সকালটা যেন অন্যরকম। প্রতিদিনের মতো চায়ের কাপ হাতে অলসভাবে ছাদে গিয়ে বসে থাকার সময় নেই। আজ অস্থির, অজানা এক টান তাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। আজ নীলার খবর পাওয়া যাবে এই আশায় আর দেরি না করে ব্যস্ত হয়ে বেরিয়ে পড়ে সে। রোদ তখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি শহরের উপর। ডিসেম্বরের হালকা শীতের ছোঁয়ায় বাতাসটা কেমন সতেজ লাগছে। আকাশ তবুও নিঃশ্বাস নিতে পারছে না ঠিকঠাক। বুকের ভেতর একরাশ দুশ্চিন্তা জড়ো হয়ে আছে। সে দ্রুত রওনা দিল হাসপাতালের দিকে। হাসপাতালের ফটকে এসে দেখে দারোয়ান এখনও আসেনি। সে চায়ের দোকানে বসে 2 কাপ চা শেষ করে ফেলে, কিন্তু দারোয়ানের কোনো খোঁজ মেলে না। আকাশ চায়ের কাপ হাতে নিয়ে একটানা ফাঁকা চোখে রাস্তার দিকে তাকিয়ে রইল। অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে সে ডিউটিতে থাকা আরেকজন কর্মচারীর কাছে জানতে চাইল দারোয়ানের ব্যাপারে। লোকটি উদাসীনভাবে জানালো, সে বিকালের শিফটে আছে ভাই, এখন আসবে না। আকাশের বুকের ভেতরটা কেমন হালকা কেঁপে উঠল। সে মনে মনে ভাবতে লাগল, এখন কি করব আমি? অপেক্ষা না করে সে দারোয়ানের ফোন নম্বর জোগাড় করে কল দিল। 1 বার, 2 বার, 3 বার, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া নেই। রাগ, হতাশা, অস্থিরতা সব একসাথে গুঞ্জন তুলতে লাগলো মাথার ভেতর। আকাশ আবার চায়ের দোকানে গিয়ে বসে পড়ল। 3য় কাপ চা শেষ করে ঘড়ির দিকে তাকালো। দুপুর হয়ে এসেছে। এত সময় পার হয়ে গেছে দেখে সে অবাক হয়। সেই সকাল থেকে সে হাসপাতালের আশেপাশে ঘুরঘুর করছে। ইতিমধ্যেই কয়েকজন লোক তার দিকে কয়েকবার সন্দেহের চোখে তাকিয়েছে। সে হাঁটতে হাঁটতে হাসপাতাল থেকে একটু দূরে গিয়ে বসল ফুটওভার ব্রিজের সিঁড়িতে। একটা গাছ তাকে ছায়া দিল, কিন্তু রোদ যেন আজ আরও তীব্র লাগছে। তার ভেতর অস্থিরতা এখন পৌঁছেছে চরমে। একজন বয়স্ক লোক হঠাৎ এসে আকাশের পাশে বসল। আকাশ একবার তাকালো, কিন্তু বিষয়টাকে গুরুত্ব দিল না। লোকটি হঠাৎ প্রশ্ন করল, কারোর জন্য অপেক্ষা করছ? আকাশ কিছুটা ভ্যাবাচাকা খেয়ে জানতে চাইল, আমাকে বলছেন? বৃদ্ধ লোকটি মাথা নেড়ে বলল, হ্যাঁ, তোমাকেই বলছি। এখানে তো আর কেউ নেই যে তাকে বলবো। আমি অনেকক্ষণ ধরে দেখছি তুমি একা বসে আছো। মনে হলো কারোর জন্য অপেক্ষা করছ। আকাশ মৃদু হাসল, কিন্তু কোনো উত্তর দিল না। বৃদ্ধ লোকটি আবার বলতে শুরু করল, অপেক্ষা সব সময় কষ্টদায়ক, কিন্তু তবুও মানুষ অপেক্ষা করে। কারণ যদি আমরা অপেক্ষা করা ছেড়ে দিই, তবে আমাদের আশাও ফুরিয়ে যাবে। আর যখন আশা ফুরিয়ে যায়, তখন বেঁচে থাকাটাই কঠিন হয়ে পড়ে। আকাশ এবার চুপ করে তার দিকে তাকিয়ে রইল। লোকটার কথাগুলো কেমন যেন হৃদয়ে গিয়ে বিঁধল। বৃদ্ধ লোকটি হঠাৎ প্রস্তাব দিল, তোমাকে একটা গল্প বলি, শুনবে?
আকাশ কিছুটা আগ্রহ নিয়ে মাথা নেড়ে বলল, হ্যাঁ বলুন। বৃদ্ধ লোকটি বলতে শুরু করলেন, তখন আমি বেকার, পড়াশুনো শেষ করে চাকরি খুঁজছি। সেদিন একটা ইন্টারভিউ ছিল। সকালে উঠতে দেরি হওয়ায় খুব তাড়াহুড়ো করে যাচ্ছিলাম। হঠাৎ রাস্তায় একটা মেয়ের সঙ্গে ধাক্কা লাগে। দোষ আমার, কিন্তু মেয়েটাই বারবার সরি বলছিল। আমি চোখ তুলে তাকাতেই মনে হলো সময় থেমে গেছে। মেয়েটা শ্যামলা হলেও তার চোখ দুটো ভীষণ মায়াবী ছিল। প্রথম দেখাতেই আমি তার প্রেমে পড়ে যাই। তিনি একটু থেমে আবার বললেন। সে মাথা নিচু করে চলে গেল, কিন্তু তার চোখের চাহনি আমার মনে গেঁথে গেল। মেয়েটার নম্রতা দেখে আমি মুগ্ধ হই। সে প্রতিদিন সকালে এই পথ ধরে কলেজে যেত। সেই চোখের মায়ায় আমিও প্রতিদিন এখানে চলে আসতাম। ও কলেজে যেত আর আমি দূর থেকে তাকিয়ে থাকতাম। আকাশ কৌতূহলী হয়ে জানতে চাইল, তার সঙ্গে কখনো কথা হয়নি? বৃদ্ধ হেসে বললেন, না, সে সময় এখনকার মতো ছিল না। চাইলেই কথা বলা যেত না। আসলে আমি ভীতু ছিলাম। সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস ছিল না। তারপর কি হলো? আকাশের কৌতূহল এখন তুঙ্গে। বৃদ্ধ বলতে লাগলেন, দিন যেতে লাগলো। একদিন ঠিক করলাম ওকে একটা চিঠি দেব। সারা রাত জেগে চিঠিটা লিখলাম, কিন্তু সকালে তাকে দেওয়ার সাহস করতে পারলাম না। বুক পকেটে রেখে ফিরে এলাম। আকাশ জিজ্ঞেস করল, পরের দিন দিয়েছিলেন? বৃদ্ধ লজ্জিত ভঙ্গিতে বললেন, না, পরের দিনও একই অবস্থা। এভাবে অনেক দিন গেল। তারপর একদিন সাহস করে তার সামনে গিয়ে দাঁড়ালাম। সে একটু ভয় পেয়ে গেল। তারপর সেদিন সে আমাকে অবাক করে দিয়ে বলল, চিঠিটা দিন আমাকে। আকাশ হেসে উঠল, আপনার থেকে তার সাহস বেশি। বৃদ্ধ সায় দিয়ে বললেন, হ্যাঁ। তার সেই সাহস দেখে আমি অবাক হয়েছিলাম। আকাশের আগ্রহ আরও বেড়ে গেল। সে জিজ্ঞেস করল, তারপর সে কি উত্তর দিয়েছিল? লোকটি দীর্ঘশ্বাস ফেলে বিষণ্ণ স্বরে বললেন, না, একটা চিঠিরও উত্তর দেয়নি। তাকে আমি ৯৯টা চিঠি দিয়েছিলাম, কিন্তু একবারও কোনো জবাব পাইনি। কত রাত জেগেছি, কত সকাল পেরিয়ে গেছে শুধু অপেক্ষায়। আকাশ প্রচণ্ড অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনাদের কথা হয়নি কখনো? বৃদ্ধ শান্ত কণ্ঠে বললেন, হ্যাঁ। ধীরে ধীরে একটু একটু করে কথা শুরু হয়। কথা বলা আস্তে ধীরে বাড়তেও থাকে। তারপর আমি একদিন উপলব্ধি করি, আমি তাকে ভালোবাসি। এমন অনুভূতি ভাষায় বোঝানো যায় না। বুঝে গিয়েছিলাম, এই মানুষটাকে ছাড়া আমি আর কখনো কাউকে ভালোবাসতে পারবো না। আকাশ আবেগী হয়ে জিজ্ঞেস করল, সেও কি আপনাকে ভালোবাসত? বৃদ্ধ দৃঢ় বিশ্বাসের সাথে বললেন, সে কখনো মুখে বলেনি ভালোবাসি, কিন্তু আমি জানতাম সেও আমাকে ভালোবাসে। কেউ যদি সত্যিই কাউকে ভালোবাসে, সেটা টের পাওয়া যায়, অনুভব করা যায়। মানুষ সব কিছু লুকাতে পারে, কিন্তু ভালোবাসা কখনো লুকাতে পারে না। সেটা চোখে মুখে স্পষ্ট ফুটে ওঠে। একটু খেয়াল করলেই বোঝা যায়। আকাশ মুগ্ধ হয়ে শুনছিল। সে আবার জিজ্ঞেস করল, তারপর কি হলো? বৃদ্ধ বললেন, দেখতে দেখতে সে কলেজ পাশ করল। সেবার সে চমৎকার রেজাল্ট করেছিল। আকাশ প্রশ্ন করল, আপনি তাকে কখনো বলেননি আপনি তাকে ভালোবাসেন? বৃদ্ধ উত্তর দিলেন, হ্যাঁ বলেছি। আমি তাকে প্রায়ই বলতাম, আমি তোমাকে ভালোবাসি। সে কিছু বলতো না, শুধু একটুখানি হাসত। সেই হাসি আমি আজও ভুলতে পারিনি। তার হাসির চেয়ে সুন্দর কিছু পৃথিবীতে নেই। একসময় শুধু সেই হাসি দেখার জন্য প্রতিদিন তাকে বলতাম, আমি তোমাকে ভালোবাসি। আকাশ এবার মূল প্রশ্নে ফিরে এলো। দোলায়ের এলো প্রত্যেকটা প্রশ্ন। আপনাদের প্রেম কি সফল হয়েছিল? মানে শেষ পর্যন্ত কি এক হতে পেরেছিলেন আপনারা? বৃদ্ধ মৃদু অথচ করুণ হেসে বললেন, আমি অবিবাহিত। আকাশ বড় বড় চোখে তাকিয়ে রইল। কি? তাহলে শেষে কি হয়েছিল? লোকটি কিছুক্ষণ চুপ রইলেন। তারপর গলা ভারী করে বললেন, একদিন সে নিজে আমাকে বলল, আমাকে বিয়ে করবেন? কথাটা শুনে আমি অবাক হয়ে যাই। ভাবলাম এতদিনের অপেক্ষার অবসান হবে। সে আরও বলল, আগামী শুক্রবার আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করব। আকাশ বাকিটা শোনার জন্য রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে। বৃদ্ধ চুপ হয়ে আছেন, তার চোখ টলমল করছে। বৃদ্ধের চোখে জল গড়িয়ে পড়ল। তিনি দুঃখ নিয়ে বললেন, সে আর আসেনি। সারাটা দিন আমি তার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু সে আসেনি। আকাশ স্তব্ধ হয়ে গেল। তার বুকের ভেতরটা কেমন ভারী লাগছে। তবুও সে ম্লান স্বরে বলল, এজন্য আপনি আর বিয়ে করেননি? লোকটি নিঃশব্দে মাথা নেড়ে বললেন, সেই ঘটনার 1 মাসের মধ্যেই আমার বাবা মা এক দুর্ঘটনায় মারা যান। তারপর জীবন থেকে সব রং হারিয়ে যায়।
কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখি, কিন্তু যতই ব্যস্ত রাখি না কেন, তার মুখ, তার চোখ, তার হাসি সব সময় আমার স্মৃতিতে বিঁধে ছিল। তাকে ছাড়া বিবাহ, সংসার সবই অর্থহীন হয়ে গিয়েছিল। তার প্রতি আমার ভালোবাসা কখনো কমেনি। আমি আজও তাকে সেই প্রথম দিনের মতোই ভালোবাসি। আকাশের চোখ এবার টলমল করে উঠল। লোকটার জন্য তার ভীষণ মায়া হচ্ছে। সে ধরা গলায় জিজ্ঞেস করল, তারপর আর দেখা হয়নি? বৃদ্ধের ঠোঁটে এক অদ্ভুত মায়াবী হাসি ফুটে উঠল। দেখা হয়েছিল। আমার শরীরে তখন বয়সের ছাপ। আমি তখনও এখানে এসে তার জন্য অপেক্ষা করতাম। জানতাম আমার এই অপেক্ষা অর্থহীন, কিন্তু ততদিনে তার জন্য অপেক্ষা করাটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। এখানে আসা, তাকে মনে করা, পুরনো কথা ভাবা, এসব অভ্যাস হয়ে গিয়েছিল। কোনোদিন না আসতে পারলে সারাদিন আমার ছন্ন ছাড়া লাগত। আসলে অপেক্ষা করা যেমন কষ্টের, তেমন সুখেরও। আকাশের চোখে গভীর আগ্রহ, মুখে কৌতূহলের ছাপ। আকাশ ধীরে জিজ্ঞেস করল, দেখা হলে সে কি বলেছিল? আপনিই বা কি বলেছিলেন? কেমন ছিল সেই অনুভূতি? বৃদ্ধ লোকটি একবার দূরে তাকালেন, যেন চোখের সামনে ফিরে এলো বহু পুরনো এক সকাল। তিনি মৃদু কণ্ঠে বললেন, আমি তো আশা ছেড়ে দিয়েছিলাম। ভাবতাম হয়তো আর কখনো দেখা হবে না, কিন্তু ভাগ্যে যদি লেখা থাকে সেটা খণ্ডানো যায় না। একদিন সকালে আমি ঠিক এখানেই বসেছিলাম, এই জায়গাতেই, আজ তুমি যেখানে বসে আছো। ততদিনে ফ্লাইওভার তৈরি হয়ে গেছে। আমি একা বসে অন্যমনস্ক হয়ে পুরনো দিনের কথা ভাবছিলাম। ঠিক তখনই দেখি একটু দূরে এসে দাঁড়িয়ে আছে সে। তিনি থেমে গেলেন কিছুক্ষণ, তারপর আবার বললেন, আমি প্রথমে চিনতে পারিনি। সময়ের ভারে চেহারায় অনেক রেখা পড়েছে, আমারও, তারও। কিন্তু তার চোখ, সে চোখ আমি কখনো ভুলিনি। চোখ দুটোতেই ছিল সেই একই মায়া, সেই একই গভীরতা। চিনতে আমার খুব বেশি সময় লাগেনি, সেও আমায় চিনে ফেলেছিল। আকাশ দম বন্ধ করে শুনছে। বৃদ্ধ নরম কণ্ঠে বলতে লাগলেন, আমি নিচে নেমে গেলাম, তার সামনে গিয়ে দাঁড়ালাম। সে হেসে জিজ্ঞেস করল, আপনি কেমন আছেন? আমি কিছু বলতে পারিনি, কথা আটকে গিয়েছিল গলায়। কিন্তু আমার চোখের জল দেখে সে বুঝে গিয়েছিল আমি কেমন আছি। আমাদের খুব বেশি কথা বলা হয়নি, হয়তো 5 মিনিটও না, কিন্তু ওই 5 মিনিটে মনে হয়েছিল সময় থেমে গেছে। তারপর সে আমাকে একটা ডায়েরি ধরিয়ে দিয়ে প্রথম দিনের মতো হেঁটে হেঁটে চলে যায়। আমি তার চলে যাওয়ার দিকে তাকিয়ে ভাবি, জীবন সুন্দর। আকাশ প্রায় নিঃশব্দে জিজ্ঞেস করল, ডায়েরিতে কি লেখা ছিল? বৃদ্ধের মুখে নরম হাসি ফুটল। তিনি মাথা নেড়ে বললেন, ওই ডায়েরিতে আমার সব চিঠির উত্তর লেখা ছিল। প্রতিটা চিঠির প্রত্যুত্তরে লেখা ছিল এমন সব কথা যা আমি কোনোদিন পাইনি। আমি গুনে গুনে 99টা চিঠি দিয়েছিলাম, সে লিখেছিল 99টা উত্তর। আর তার সঙ্গে একটা অতিরিক্ত চিঠি। শেষের সেই চিঠিটা অনেক বড় ছিল। সেখানে সে লিখেছিল কেন সেদিন সে আসেনি, কি ঘটেছিল তার জীবনে। আর একদম শেষে লিখেছিল সেই একটিমাত্র বাক্য যা আমি সারা জীবন শুনতে চেয়েছিলাম। আকাশের জিজ্ঞাসা ভরা চোখে তাকিয়ে বৃদ্ধ সেই জাদুকরী কথাটি উচ্চারণ করলেন, আমি তোমাকে ভালোবাসি। আকাশ অস্ফুট স্বরে জানতে চাইল, এটা লেখা ছিল? বৃদ্ধ মাথা নেড়ে সাই দিলেন, হ্যাঁ, এটাই লেখা ছিল। আকাশ কিছু বলল না, শুধু দেখল বৃদ্ধের ভাঁজ পড়া চোখ দুটো পানিতে ভিজে উঠেছে। সেই কান্না দুঃখের নয়, সেই কান্নায় ছিল প্রশান্তি, ছিল পূর্ণতার হাসি। আকাশ মুহূর্তের নিস্তব্ধতা ভেঙে ধীরে বলল, আপনি কি এখনো তার জন্য অপেক্ষা করছেন? বৃদ্ধ মৃদু হাসলেন এবং পরম শান্তিতে বুক পকেটে হাত রাখলেন। হ্যাঁ, একটা কাজ এখনো বাকি আছে। দুজনেই কিছুক্ষণ নীরব বসে রইল। ডিসেম্বরের দুপুরে রোদ ছুঁয়ে গেল তাদের মুখ। শহরের কোলাহলের মাঝেও সেই মুহূর্তটা ছিল অদ্ভুত শান্ত ও গভীর। চলে যাওয়ার আগে বৃদ্ধ লোকটি আকাশের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বললেন, আমি জানি না তুমি কিসের অপেক্ষা করছ, কিন্তু একটা কথা মনে রেখো, অপেক্ষা যন্ত্রণাদায়ক, ভুলে যাওয়া আরও যন্ত্রণাদায়ক।
কিন্তু তুমি ঠিক কি করবে সেটা না জানাটা সবচেয়ে বেশি যন্ত্রণাদায়ক। আকাশ এখন যেন এক অদ্ভুত ঘোরের মধ্যে আছে। বৃদ্ধ লোকটির চলে যাওয়ার দৃশ্যটা তার চোখে ভাসছে বারবার। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল লোকটির নামটা জিজ্ঞেস করবে, কিন্তু শেষ পর্যন্ত আর জিজ্ঞেস করা হয়নি। সেই মুহূর্তের পরিবেশে যেন নাম জিজ্ঞেস করার মতো শব্দই খুঁজে পায়নি আকাশ। আকাশ নিজের মনেই ধীরে বলে উঠল, সমস্যা নেই, জীবনে সব জানতে নেই। জীবন অদ্ভুত, মানুষও অদ্ভুত। সবাই যেন বুকের মধ্যে কোনো না কোনো ক্ষত নিয়ে বেঁচে আছে। সে ভাবল, হয়তো দুঃখ আছে বলেই জীবন সুন্দর। আমরা জীবনকে যেভাবে দেখি, আসলে জীবন তার চেয়ে অধিক মূল্যবান। আমরা আমাদের নিজস্ব সমস্যায় এতটাই ডুবে থাকি যে ভুলে যাই জীবনকে সুন্দরভাবে উপভোগ করতে। দুঃখ আমাদের বড় হতে সাহায্য করে, মানুষ হিসাবে গড়ে তুলতে সাহায্য করে। দুঃখের কাছে হার মেনে যারা থেমে গেছে, হাল ছেড়ে দিয়েছে, তাদের চেয়ে বোকা আর কেউ নেই। এই ভাবনার ভেতর দিয়ে আকাশ ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আবার পৌঁছালো হাসপাতালের সামনে। এসে দেখল সে যার অপেক্ষা করছে সে এসেছে। আকাশ এগিয়ে গিয়ে বলল, আপনার তো আজ বিকেলে ডিউটি থাকার কথা, মনে হচ্ছে আজ একটু আগেই চলে এসেছেন। দারোয়ান হেসে জবাব দিল, হ্যাঁ, আজ একটু আগেই বের হয়েছি, তাছাড়া আজ রাস্তায় তেমন জ্যামও ছিল না। আকাশ কিছুটা উৎসুক হয়ে বলল, আমি আপনাকে কল দিয়েছিলাম সকালে। দারোয়ান মাথা নেড়ে জানালো, হ্যাঁ দেখেছি, 3টে কল এসেছে, কিন্তু তখন ঘুমোচ্ছিলাম আর ফোনে টাকাও ছিল না, তাই ব্যাক করতে পারিনি। আকাশ অস্বস্ত করে বলল, আচ্ছা, কোনো সমস্যা নেই, আমি যে কাজটা আপনাকে দিয়েছিলাম সেটার কোনো খবর পেয়েছেন? দারোয়ান চারপাশ দেখে নিয়ে গম্ভীর হয়ে ফিসফিস করে বলল, ঠিকানাটা জোগাড় করতে পেরেছি, কিন্তু একটা কথা রাখতে হবে, আমি যে আপনাকে ঠিকানাটা দিয়েছি এটা আপনি ছাড়া আর কেউ যাতে না জানে। আকাশের মুখে হাসি ফুটল, এক ধরনের স্বস্তি আর কৃতজ্ঞতা একসাথে মিশে আছে সেই হাসিতে। সে ধীর কণ্ঠে কথা দিল, আপনি নিশ্চিন্তে থাকুন, এই উপকারের ঋণ আমি কোনোদিন ভুলব না, ধন্যবাদ। দারোয়ান তখন পকেট থেকে ভাঁজ করা একটা কাগজ বের করে দিল আকাশের হাতে। আকাশ সেটা নিল, চোখ বুলিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর স্বস্তির হাসি হেসে বলল, ধন্যবাদ ভাই। বিদায় নেওয়ার আগে সে পকেট থেকে আরও 1000 টাকা বের করে দারোয়ানের হাতে তুলে দিল। দারোয়ান অবাক হয়ে তাকালেও টাকাটা নিল, তার মুখে ফুটে উঠল আন্তরিক হাসি। আকাশ ঠিকানাটা হাতে নিয়ে সোজা রওনা দিল নীলাদের এলাকায়। কাগজে সুন্দর করে লেখা বাসার নাম, হোল্ডিং নম্বর, রাস্তার দিক নির্দেশ সবই স্পষ্ট। তবুও তার বুকের ভেতর কেমন অদ্ভুত ধুকফুক করছে। হাঁটতে হাঁটতে সে ভাবছে, ঠিকানা জেনে গেছি ঠিকই, কিন্তু এখন দেখা করব কিভাবে? হাসপাতালে কথা বলার অজুহাত পাওয়া যেত, কিন্তু বাসায় আমি তো হুট করে ওর দরজায় কড়া নাড়তে পারি না। একটা কথা ভেবেই তার মনে আবার আশার ঝিলিক জ্বলে উঠল, হয়তো নীলা কোথাও বের হবে, কেউ তো সারাদিন ঘরে থাকে না। এদিকে দুপুর গড়িয়ে বিকেল নেমে এসেছে। রোদের উত্তাপ এখন অনেকটা নরম, বাতাসে হালকা শীতের ছোঁয়া। আকাশের পেট তখন খিদের কথা মনে করিয়ে দিচ্ছে, কিন্তু সে পাত্তা দিল না। আজ তার মাথায় একটাই চিন্তা, যেভাবেই হোক আজ তাকে নীলার সঙ্গে দেখা করতেই হবে। নীলাদের বাসা খুঁজতে হলো না আকাশকে, সে নীলার দেখা পেয়ে যায় রাস্তায়। তাকে চিনতে অসুবিধে হয়নি, রাস্তার ওপাশে যে দাঁড়িয়ে আছে সে নীলা। আকাশ দেখে শুনে রাস্তা পার হলো। ততক্ষণে নীলার সামনে এগিয়ে গিয়েছে। সে সহসা নীলার সামনে গেল না, দূর থেকে নীলাকে অনুসরণ করল। নীলা হাঁটছে, কিন্তু তার হাঁটা স্বাভাবিক নয়। সে এলোমেলো পা ফেলছে, মাঝে মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে। আকাশ দূর থেকে ঠাহর করতে পারল না নীলা এভাবে হাঁটছে কেন। সহসা নীলা দাঁড়িয়ে যায়, 1-2 পা পিছিয়ে আসে, পরক্ষণে আবার নিজেকে সামলে নেয়। তারপর আরও খানিকটা সময় সে স্থিরভাবে দাঁড়িয়ে থাকে। যেই মুহূর্তে সে হাঁটা শুরু করবে, তখনই আকাশ বুঝতে পারল কোনো একটা সমস্যা হয়েছে। সে ছুটে যায় নীলার কাছে। নীলা যেই পরে যেতে ধরে, অমনি আকাশ তাকে ধরে ফেলে। আকাশ নীলাকে ধরে আছে, নীলা তার দিকে তাকিয়ে আছে। দুজনেরই বুকের মধ্যে এলোমেলো ঝড় শুরু হয়েছে। সেই ঝড়ের নাম কেউই জানে না। দুজন যেন থেমে আছে, আর সমস্ত পৃথিবী ছুটে চলছে। নীলা ও আকাশ একে অন্যের চোখে স্থির হয়ে রইল। রিয়া আজ সুস্থ,
রিয়ার প্রায়ই জ্বর এলেও দিন না যেতেই সে সুস্থ হয়ে যায়, কিন্তু এবার তেমনটা হয়নি। রিয়ার তার বাবা মায়ের অনেক আদরের মেয়ে। রিয়ার মা জোহরা দীর্ঘ সাধনার পর সন্তানের মুখ দেখেছেন। জাহিদ উদ্দিন তখন তথ্য অধিদপ্তরে সিনিয়র অফিসার হিসেবে কর্মরত। বিয়ের এক যুগ কেটে গেলেও তারা ছিলেন নিঃসন্তান। জোহরার জীবনের একমাত্র লক্ষ্য ছিল মা হওয়া। ডাক্তার, কবিরাজ, পীর, মাজার, যেখানেই সামান্য আশার আলো দেখেছেন ছুটে গেছেন। তার শুধু একটাই চাওয়া, একটা সন্তান, যেভাবেই হোক। রিয়া যখন পেটে, তখন মাসখানেক পর্যন্ত জোহরা বুঝতে পারেননি তিনি অন্তঃস্ত্রতা। প্রথম দিকটা স্বাভাবিক কাটলেও মা হওয়ার কোনো লক্ষণ তার মধ্যে আসেনি। কিন্তু যখন তিনি বুঝতে পারলেন, তখন প্রচণ্ড অবাক হন। খুশিতে আত্মহারা হয়ে পড়েন তিনি। অন্য কোনো বিষয়ে গুরুত্ব দেননি, কিন্তু সুখের শুরুতেই শুরু হয় দুঃসময়। 6 মাস পার হতেই ডাক্তার গম্ভীর কণ্ঠে জানালেন, বাচ্চার গ্রোথ নেই, সম্ভবত বাচ্চা বাঁচবে না। এ খবর জোহরার ভেতরটাকে ভেঙে দেয়। একের পর এক ডাক্তার বদলান, কিন্তু আশার কোনো আলো দেখেন না। তবুও জোহরা হাল ছাড়েননি। তিনি বিশ্বাস করতেন তার সন্তান ভালো আছে, সে একদিন পৃথিবীর আলো দেখবে। শেষ পর্যন্ত তার বিশ্বাস সত্যি হয়। রিয়া জন্ম নিলেও ছিল খুবই দুর্বল। মাসখানেক হাসপাতালে থাকতে হয় তাকে, কিন্তু আল্লাহর ইচ্ছায় এবং ডাক্তারের অক্লান্ত চেষ্টায় সে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। সেই থেকে রিয়াই তার বাবা মায়ের পৃথিবী। রিয়া বড় হয়েছে একা। মায়ের যত্ন আর স্নেহের আবরণে জোহরা কখনো তাকে চোখের আড়াল করেননি। স্কুল, কলেজ ছাড়া রিয়ার পৃথিবী বলতে বাসা আর ছাদ। ছোটবেলা থেকে মা তাকে কারো সঙ্গে মিশতে দিতেন না, ফলে ধীরে ধীরে সে বন্ধুবান্ধবের প্রয়োজনই ভুলে যায়। তার সময় কাটে ছাদের বাগানে, যেখানে ফুলের ঘ্রাণ, ফলের গাছ আর পাখির ডাক মিলিয়ে যেন এক টুকরো বন তৈরি করেছে। রিয়া স্বভাবে চুপচাপ, সংবেদনশীল। অচেনা মানুষদের সঙ্গে মেশা তার ভালো লাগে না, বরং সে মানুষ দেখেই বুঝে ফেলে কে কেমন। এটা তার এক ধরনের বিশেষ ক্ষমতা, যা সে রিয়া আজ সুস্থ। রিয়ার প্রায়ই জ্বর এলেও দিন না যেতেই সে সুস্থ হয়ে যায়, কিন্তু এবার তেমনটা হয়নি। রিয়ার বাবা মায়ের অনেক আদরের মেয়ে। রিয়ার মা জোহরা দীর্ঘ সাধনার পর সন্তানের মুখ দেখেছেন। জাহিদ উদ্দিন তখন তথ্য অধিদপ্তরে সিনিয়র অফিসার হিসেবে কর্মরত। বিয়ের এক যুগ কেটে গেলেও তারা ছিলেন নিঃসন্তান। জোহরার জীবনের একমাত্র লক্ষ্য ছিল মা হওয়া। ডাক্তার, কবিরাজ, পীর, মাজার, যেখানেই সামান্য আশার আলো দেখেছেন ছুটে গেছেন। তার শুধু একটাই চাওয়া, একটা সন্তান, যেভাবেই হোক। রিয়া যখন পেটে, তখন মাসখানেক পর্যন্ত জোহরা বুঝতে পারেননি তিনি অন্তঃস্থতা। প্রথম দিকটা স্বাভাবিক কাটলেও মা হওয়ার কোনো লক্ষণ তার মধ্যে আসেনি। কিন্তু যখন তিনি বুঝতে পারলেন, তখন প্রচণ্ড অবাক হন। খুশিতে আত্মহারা হয়ে পড়েন তিনি। অন্য কোনো বিষয়ে গুরুত্ব দেননি, কিন্তু সুখের শুরুতেই শুরু হয় দুঃসময়। 6 মাস পার হতেই ডাক্তার গম্ভীর কণ্ঠে জানালেন, বাচ্চার গ্রোথ নেই, সম্ভবত বাচ্চা বাঁচবে না। এ খবর জোহরার ভেতরটাকে ভেঙে দেয়। একের পর এক ডাক্তার বদলান, কিন্তু আশার কোনো আলো দেখেন না। তবুও জোহরা হাল ছাড়েননি। তিনি বিশ্বাস করতেন তার সন্তান ভালো আছে, সে একদিন পৃথিবীর আলো দেখবে। শেষ পর্যন্ত তার বিশ্বাস সত্যি হয়। রিয়া জন্ম নিলেও ছিল খুবই দুর্বল। মাসখানেক হাসপাতালে থাকতে হয় তাকে, কিন্তু আল্লাহর ইচ্ছায় এবং ডাক্তারের অক্লান্ত চেষ্টায় সে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। সেই থেকে রিয়াই তার মা বাবার পৃথিবী। রিয়া বড় হয়েছে একা। মায়ের যত্ন আর স্নেহের আবরণে জোহরা কখনো তাকে চোখের আড়াল করেননি। স্কুল, কলেজ ছাড়া রিয়ার পৃথিবী বলতে বাসা আর ছাদ। ছোটবেলা থেকে মা তাকে কারো সঙ্গে মিশতে দিতেন না, ফলে ধীরে ধীরে সে বন্ধুবান্ধবের প্রয়োজনই ভুলে যায়। তার সময় কাটে ছাদের বাগানে, যেখানে ফুলের ঘ্রাণ, ফলের গাছ আর পাখির ডাক মিলিয়ে যেন এক টুকরো বন তৈরি করেছে। রিয়া স্বভাবে চুপচাপ, সংবেদনশীল। অচেনা মানুষদের সঙ্গে মেশা তার ভালো লাগে না, বরং সে মানুষ দেখেই বুঝে ফেলে কে কেমন। এটা তার এক ধরনের বিশেষ ক্ষমতা, যা সে প্রথমে গুরুত্ব দেয়নি।
কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিষয়টা তাকে ভাবায়। সে বুঝে যায় পৃথিবীতে অনেক কিছু আছে যা বিজ্ঞানের ব্যাখ্যাতীত। তাই সে এসব সুপারন্যাচারাল বিষয় পড়াশুনো শুরু করে। তার বুকশেলফে এমন অনেক বই আছে যেগুলোর নাম তার সমবয়সী ছেলেমেয়েরা হয়তো কখনো শোনেওনি। রিয়াকে অনেক শিক্ষক পড়িয়েছেন, কিন্তু কখনো কাউকে তার পছন্দ হয়নি, একমাত্র আবির ব্যতীত। সে আবিরকে পছন্দ করে, তবে এটা ভালোবাসা নয়, এক ধরনের মায়া। রিয়া নিজের মনেই মৃদু হেসে বিড়বিড় করে বলল, আবির স্যার খুব সহজ সরল, এমনকি কিছুটা বোকাও। পৃথিবীতে এমন বোকা মানুষ আর আছে বলে তো মনে হয় না। সে জানে না কেন এমন মনে হয়, কিন্তু বারবার নিজের মনে সে সেটাই যাচাই করে দেখেছে। রিয়া বসে আছে পড়ার টেবিলে। আজ সে নিজ থেকেই পড়তে বসেছে। সচরাচর তার পড়াশোনা করতে ভালো লাগে না, কিন্তু হঠাৎ তার পড়তে ইচ্ছে করে। সে মূলত জানার জন্য পড়ে। আজ সে মনোবিজ্ঞানের ওপর লেখা একটা বই পড়ছে। পৃষ্ঠা উল্টাতে উল্টাতে সে মানুষের মন, অনুভূতি আর চিন্তার জটিলতা নিয়ে ভাবছে। আবিরের কাছে পড়া শুরুর পর থেকেই তার এসব বই পড়ার অভ্যেসটা অনেক বেড়েছে। বিশেষ করে সাহিত্য তাকে এখন ভীষণ টানে। আবির তাকে প্রায় সময় নানা বইয়ের কথা বলে। কোন বইতে কোন চরিত্র কেমন, সে কি করেছে, তার দর্শন, ফিলসফি আর জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি সব কিছু নিয়ে আলোচনা করে। রিয়া তখন মনোযোগ দিয়ে শোনে। আবিরের বলা প্রতিটি শব্দ, প্রতিটি বিশ্লেষণ তার মনে গভীর ছাপ ফেলে, যেন প্রতিবারই নতুন এক জগতের দরজা খুলে যায় তার সামনে। একদিন সাহস করে রিয়া আবিরকে বলেছিল, স্যার, আমার একটা বিশেষ ক্ষমতা আছে। আবির কিছুক্ষণ চুপ থেকে তাকিয়েছিল তার দিকে। কোনো বিস্ময় নয়, বরং শান্ত এক দৃষ্টিতে বলেছিল, রিয়া, পৃথিবীতে অনেক কিছুই আছে যার ব্যাখ্যা আমরা জানি না। সব কিছুই যুক্তি বা বিজ্ঞানে বোঝানো যায় না। কিছু বিষয় আছে যা শুধু অনুভবের। আমরা যদি বিশ্বাস করি তাহলে সেটার অস্তিত্ব আছে, আর যদি বিশ্বাস না করি তাহলে সেটার কোনো অস্তিত্ব নেই। রিয়া বইটা বন্ধ করে ধীরে ধীরে ব্যালকনিতে দিয়ে দাঁড়াল। দুপুর হতে বেশি দেরি নেই। হালকা বাতাসে পর্দা দুলছে। সূর্যের আলো এসে পড়েছে তার মুখে। কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকল সে। তারপর হঠাৎ করে ফোনটা হাতে নিতেই আবিরের কণ্ঠ ভেসে এলো। ফোনের ওপাশ থেকে আবির বলল, হ্যালো রিয়া। রিয়া নরম স্বরে জিজ্ঞেস করল, কেমন আছেন স্যার? আবির স্নেহমাখা স্বরে উত্তর দিল, আমি ভালো আছি, তুমি কেমন আছো? তোমার জ্বর কমেছে? রিয়া সুস্থ বোধ করে বলল, জি স্যার, এখন পুরোপুরি সুস্থ। আবির কাজের কথা জিজ্ঞেস করল, আজ কি পড়তে চাও, আমি আসব? রিয়া সম্মতি দিয়ে বলল, আসেন। আবির সময় জানিয়ে বলল, আচ্ছা, তাহলে বিকেলের দিকে চলে আসব। রিয়া সায় দিয়ে বলল, ঠিক আছে স্যার। আবির ফোন রাখার আগে জিজ্ঞেস করল, তাহলে রাখি? রিয়া হঠাৎ তাকে থামিয়ে ডাকল, স্যার। আবির অবাক হয়ে জানতে চাইল, হ্যাঁ, আর কিছু বলবে রিয়া? রিয়া কিছুক্ষণ চুপ থাকে, হালকা শ্বাস ফেলে ধীর লয় বলল, না স্যার, আপনি সাবধানে আসবেন। কলটা কেটে যায়, কিন্তু রিয়া কিছুক্ষণ ফোনটা কানের কাছে চেপে ধরে রাখে, যেন কথাগুলো এখনও ভেসে আসছে। সে ধীরে ধীরে চোখ তুলে নিচের রাস্তায় তাকায়। মানুষজন ছুটে চলেছে, কেউ অফিসে, কেউ বাজারে। ঠিক সেই সময় তার চোখ পড়ে রাস্তার পাশে একটা দৃশ্যে। একটা কুকুর পড়ে থাকা বাসি খাবার খাচ্ছে, আর তার পাশে বসে আছে এক মানুষ, সেও একই খাবার খাচ্ছে কুকুরের সঙ্গে। দৃশ্যটা দেখে রিয়ার বুকটা কেমন মোচড় দিয়ে ওঠে। তার মনে হয় এই পৃথিবীতে বৈষম্যের কোনো শেষ নেই। কেউ খাবারের অপচয় করে, আর কেউ মানুষের ফেলে দেওয়া খাবার খেয়ে বেঁচে থাকে। হঠাৎই তার ইচ্ছে হয় নিচে নেমে তাদের দুজনকে খাবার দিয়ে আসতে, কিন্তু পরক্ষণে নিজেকে থামিয়ে ফেলে। মনে মনে বলে, যার যা নিয়তি সে তাই ভোগ করে। অন্য কেউ হলে হয়তো সে বাটি ভরে খাবার নিয়ে যেত, আগেও নিয়েছে, কিন্তু আজ তার ভেতরে অন্য এক দ্বন্দ্ব কাজ করছে। সে জানে এই মুহূর্তে সে নামবে না, কারণটা সে নিজেও ঠিক ব্যাখ্যা করতে পারে না। মন থেকে চিন্তাটা সরিয়ে নিয়ে ব্যালকনি ছেড়ে ভেতরে চলে আসে। রিয়া তার বুকশেলফ থেকে অ্যালেক্স মাইকেলেডিসের সাইলেন্ট পেশেন্ট বইটা বের করে। ওটা তার জন্মদিনের উপহার। বইটা সে দুবার পড়েছে, কিন্তু আজও আবার বের করার কারণ বইয়ের ভেতরে লেখা আবিরের হাতের লেখা দুটি লাইন। প্রতিবার মন খারাপ হলে সে বইটা খুলে শুধু সেই দুটি লাইন পড়ে। আজও তাই করল। প্রথম পৃষ্ঠা খুলে ধীরে ধীরে পড়ল, পৃথিবীতে অসংখ্য দুঃখের মাঝেও
সুখগুলো লেখা হোক তোমার নামে। রিয়ার মন এখন ভালো। সে গোসল করে শাড়ি পরল, সাদা নীল সুতির একটা শাড়ি, চোখে গাঢ় করে কাজল দিল, কপালে ছোট্ট কালো টিপ। এভাবেই নিজেকে সাজাতে ভালোবাসে সে, সাধারণ অথচ আপন আলোয় উজ্জ্বল। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে মৃদু হেসে ফেলল সে। তারপর ঘড়ির দিকে তাকালো। আবির স্যারের আসার সময় হয়ে গেছে। দ্রুত নিচে নেমে এলো সে। গেটের সামনে এসে দাঁড়াতেই আবিরের দেখা পেয়ে গেল রিয়া। রিয়াকে এভাবে দেখে মুহূর্তের জন্য থমকে গেল আবির। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি এখানে? রিয়া মৃদু হাসল এবং উত্তর দিল, হ্যাঁ, আমি এখানে। আবির কিছুটা বিভ্রান্ত হয়ে বলল, কিন্তু কেন? আজ ঘুরতে যাব। ফোনে তো বললে আজ পড়বে। রিয়া শান্ত স্বরে বলল, বলেছিলাম, কিন্তু তারপরে সিদ্ধান্ত পাল্টে ফেলেছি। আবির হালকা হেসে বলল, আচ্ছা, তাহলে আজ বরং আমি চলেই যাই। রিয়া ঠোঁট বাঁকিয়ে অভিমানী সুরে বলল, আপনি চলে গেলে ঘুরতে যাব কার সঙ্গে? আবির একটু থমকালো, তারপর পরামর্শ দিল, কেন, বাবা মায়ের সঙ্গে যাও। রিয়া বিষণ্ণ স্বরে জানালো, বাসায় আজ কেউ নেই। মা সকালে অসুস্থ খালার বাসায় গেছেন, আর বাবা অফিসে। আবির ইতস্তত করে বলল, ও আচ্ছা আচ্ছা। রিয়া এবার আবদারের সুরে জিজ্ঞেস করল, কি স্যার, আপনি কি আমাকে ঘুরতে নিয়ে যাবেন না? আবির একটু সংকোচে পড়ে কাচুমাচু করে বলল, আমি? আমি কিভাবে যাব? হেঁটে? রিয়া দুষ্টুমি ভরা চোখে হেসে বলল, হেঁটে না পারলে রিকশায়। আবিরের মুখটা গম্ভীর হয়ে গেল। সে নিজেকে সামলে নিয়ে বলল, আমি সেটা বোঝাইনি। রিয়া শান্ত স্বরে উত্তর দিল, আমি জানি আপনি কি বুঝিয়েছেন। আবির এবার নরম কণ্ঠে জানতে চাইল, জোর করছ? রিয়ার মুখটা হঠাৎই ফ্যাকাশে হয়ে গেল। সে করুণ স্বরে বলল, একদমই না, আমি জোর করতে জানি না। আমি জোর করার কে? আবির বুঝল মেয়েটি অভিমান করেছে। সে নরম কণ্ঠে বোঝানোর চেষ্টা করল, রিয়া, বিষয়টা বোঝার চেষ্টা করো। তুমি আমার ছাত্রী, তোমাকে নিয়ে ঘুরতে যাওয়া বিষয়টা অনুচিত নয় কি? রিয়া যুক্তি দিয়ে বলল, হ্যাঁ অনুচিত, কিন্তু একদিন অনুচিত কাজ করলে দোষ হয় না স্যার। আবির দীর্ঘশ্বাস ফেলে হার মেনে বলল, তোমার সঙ্গে কথায় আমি পারব না। রিয়া অভিমানী স্বরে বলল, তাহলে কেন বলছেন? আমাকে ঘুরতে নিয়ে গেলেই তো হয়। আবির কথা শেষ করার আগেই রিয়া ধীর স্বরে যোগ করল, আজ আমার জন্মদিন। আবির হঠাৎ থেমে গেল। রিয়া বলতে লাগল, মনে করার চেষ্টা করুন, বাবা মাও ভুলে গেছেন, আপনিও ভুলে গেছেন, আমার আর কোনো বন্ধুও নেই। রিয়ার চোখে পানি দেখে আবিরের বুকটা হালকা কেঁপে উঠল। সে অত্যন্ত নরম স্বরে সান্ত্বনা দিয়ে বলল, কাজল চোখে অশ্রু মানায় না। রিয়ার কান্না আরও বেড়ে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, আমি দুঃখিত স্যার, আপনাকে এমন অস্বস্তিকর অবস্থায় ফেলেছি। আচ্ছা, আপনি চলে যান, আমি ঠিক আছি। আবির কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। রিয়ার কাঁদতে থাকা মুখটার দিকে তাকিয়ে মায়াবী গলায় বলল, এই কাজল ভেজা চোখ উপেক্ষা করে আমি এখন কিভাবে চলে যাই? রিয়া একটুখানি হাসল, চোখ মুছতে মুছতে। সে উৎসাহিত হয়ে বলল, তাহলে চলেন ঘুরতে যাই। আবির মুগ্ধ হয়ে রিয়াকে দেখল এবং জিজ্ঞেস করল, ঠিক আছে, কোথায় যেতে চাও? রিয়া খুশিতে বলতে লাগল, নির্দিষ্ট কোথাও না, রিকশায় ঘুরব, স্ট্রিট ফুড খাব, ফুটপাত ধরে হাঁটব। আবির তাকে মনে করিয়ে দিয়ে সতর্ক করল, তোমার না স্ট্রিট ফুড খাওয়া বারণ? রিয়া জেদের স্বরে বলল, হ্যাঁ, কিন্তু আজকে কোনো বারণ নেই। আবির একটু হেসে বলল, যদি অসুস্থ হও? রিয়া মুখটা বাঁকিয়ে নির্ভার গলায় বলল, হলে হব, মানুষ কি অসুস্থ হয় না? আবির মৃদু হেসে আবারও বলল, তোমার মা বকবে। রিয়া মিনতি করে আবদারের সুরে বলল, বোকা শুনব, আজ যা ইচ্ছে করবে আমি তাই করব, একটা দিনই তো, আপনি মানা করবেন না প্লিজ। আবির রিয়ার দিকে তাকিয়ে নিঃশব্দে মাথা নেড়ে হার মেনে নিল। আচ্ছা, বারণ করব না, এবার বল প্রথমে কোথায় যাবে? রিয়া একটু ভেবে হেসেই অস্থির হয়ে বলল, চলেন নীলক্ষেত যাই। আবির সাই দিয়ে বলল, আচ্ছা চল। আবির একটা রিকশা ডেকে নিল। দুজন পাশাপাশি বসে পড়ে। রিকশা ধীরে ধীরে চলতে শুরু করলে রিয়া হঠাৎ ফিসফিস করে বলল, ধন্যবাদ। আবির মুচকি হেসে বলল, স্বাগত।
নীলক্ষেতে পৌঁছে চারপাশে তাকিয়ে রিয়া অবাক হয়ে গেল। সে মুগ্ধ হয়ে বলল, এই জায়গাটা যেন বইপ্রেমীদের স্বর্গ। আবির হেসে তথ্য দিল, মানুষ বলে পৃথিবীতে যে কোনো বই নীলক্ষেতে পাওয়া যায়। রিয়া অবাক হয়ে জিজ্ঞেস করল, যে কোনো বই? আবির উত্তর দিল, হ্যাঁ, তবে খুঁজতে জানতে হয়। সবসময় যে পাওয়া যাবে তা না, কিন্তু দোকান চিনলে পাওয়া কঠিন নয়। শেষের দিকে কয়েকটা নিরিবিলি দোকান আছে, সেখানে পাওয়া যায় অমূল্য সব বই, যেগুলো হয়তো অন্য কোথাও নেই। রিয়া উচ্ছ্বসিত স্বরে খুশিতে ফেটে পড়ল। তাহলে চলেন ঘুরে দেখি। আমি আগে কখনো এখানে আসিনি। মা তো আমাকে তেমন বাইরে বেরোতে দেয় না। আমি একটা নোটবুকে আমার সব ইচ্ছেগুলো লিখে রাখি, জানি না কখন সেগুলো পূর্ণ করতে পারবো কিনা। আবির মৃদু হাসল। সে কোমল দৃষ্টি নিয়ে রিয়াকে আশ্বস্ত করল, কেন পারবে না, অবশ্যই পারবে। তারপর রিয়া এক দোকান থেকে অন্য দোকান ঘুরে বেড়াতে লাগল। বইয়ের পৃষ্ঠা উল্টে দেখছে, কোথাও এক পাতা দুপাতা পড়ে আবার রেখে দিচ্ছে। আবির পাশে দাঁড়িয়ে শান্ত চোখে তার উৎসাহ দেখছিল। আবির মৃদু স্বরে জানতে চাইল, তুমি কি নির্দিষ্ট কোনো বই খুঁজছ? রিয়া মাথা নাড়িয়ে বলল, না, আজ কোনো বই কিনব না, শুধু দেখতে ভালো লাগছে। পুরনো বইগুলোর ভেতরে অনেক সময় এমন কিছু লেখা থাকে যা পড়তে ভীষণ ভালো লাগে। আমার অনেকগুলো ইচ্ছের মধ্যে একটা এমন পুরনো বই সংগ্রহ করা, যেগুলোর ভেতর অন্য আরেকটা মানুষের গল্প আছে। রিয়ার কথা শুনে আবির মুগ্ধ হল। ইচ্ছে আর অনুভূতির প্রতি তার এই মায়াময় ভালোবাসা তাকে ছুঁয়ে গেল। সে অনেক মানুষকে বই উপহার দিয়েছে, বই উপহার দিতে তার ভালো লাগে, এটা তার শখ। সে বই পড়ে, অন্য কাউকে দিয়ে দেয়, যাতে সেই মানুষটা অন্তত আরও একটা বই বেশি পড়তে পারে। তারও একটা স্বপ্ন আছে, নিজের গ্রামে একটা বড় লাইব্রেরি করে তোলা, যেখানে গ্রামের মানুষ বিনামূল্যে বই পড়তে পারবে। রিয়া তার চুপ করে থাকা মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি ভাবছেন? আবির হেসে বলল, তেমন গুরুত্বপূর্ণ কিছু না। রিয়ার অজান্তেই আবির একটা বই কিনে হাতে রাখল। রিয়া তখন পুরনো বইয়ের পাতায় ডুবে আছে, আর সে নিঃশব্দে বইটি কিনল এবং তাতে চুপি চুপি কিছু লিখল। বইয়ের দোকান ঘোরা শেষ করে রিয়ার ইচ্ছেতে তারা বের হলো ফুচকা খেতে। দুজন টিএসসির দিকে হাঁটছে। আবির একবার বলেছিল রিকশায় যাওয়ার কথা, কিন্তু রিয়া জোর দিয়ে বলল, না, আমি হাঁটব, আজ রিকশায় নয়, হেঁটে যেতে চাই। পথে হঠাৎ রিয়ার নজর পড়ল আবিরের হাতে থাকা বইয়ের দিকে। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনার হাতে ওটা কি? কই, কখন কিনলেন? আবির শান্তস্বরে উত্তর দিল, যখন তুমি বই দেখতে ব্যস্ত ছিলে তখন। রিয়া ঠোঁটের কোণে দুষ্টু হাসি ফুটিয়ে বলল, কাকে দেবেন? আবির শান্তস্বরে উত্তর দিল, আমার জন্য কিনেছি, আমি আর কাকে দেব? রিয়া ভ্রু কুঁচকে হেসে বলল, কেন, রিয়ার মতো আপনার কেউ নেই নাকি? আবির পাল্টা প্রশ্ন করল, কেউ থাকবে না কেন, আছে তো, কিন্তু এটা কাউকে দেওয়ার জন্য কিনিনি। রিয়া মুখটা একটু বাঁকিয়ে মনে মনে বলল, মিথ্যুক। টিএসসির মোড় ঘুরতেই রাস্তার পাশে একটা ছোট্ট ফুচকার স্টল চোখে পড়ল। ভিড় একটু কম। রিয়ার চোখ চকচক করে উঠল। সে আবিরকে ডেকে বলল, এখানেই খাই, এখানে ভিড় কম। আবির হেসে বলল, ঠিক আছে, বল, ঝাল বেশি না কম? রিয়া তড়িৎ উত্তর দিল, অবশ্যই বেশি, ফুচকায় ঝাল না হলে মজাই লাগে না। আবির সতর্ক করে দিয়ে বলল, ঝাল লাগলে পরে আমায় দোষ দিও না। রিয়া হেসেই উড়িয়ে দিল, আচ্ছা, দিব না। 3টে 4টে 5টা একটানা ফুচকা খেতে লাগল রিয়া। কিন্তু 6টা মুখে দেওয়ার পরেই তার মুখ তো থমকে গেল। চোখ টলটল করছে, মুখ লাল হয়ে গেছে। আবির মুখ চেপে হাসি লুকিয়ে জিজ্ঞেস করল, কি হলো? রিয়া পানি খোঁজার ভঙ্গিতে হাঁপাতে হাঁপাতে বলল, অনেক বেশি ঝাল। আবির হেসে গড়াগড়ি খেলল এবং হাসতে হাসতে বলল, বলেছিলাম তো ঝাল লাগবে। রিয়া পানি খেতে খেতে অভিযোগের স্বরে বলল, আপনি হাসছেন দেখে আরও ঝাল লাগছে মনে হচ্ছে। আবির হেসে মাথা নেড়ে বলল, আচ্ছা, আর হাসব না, দেখো ঝাল কমে কিনা। রিয়া একটু পর জিজ্ঞেস করল, কিন্তু বাকিগুলো কে খাবে? রিয়া চোখ কুঁচকে আদেশের সুরে বলল, আপনি খাবেন। আবির আকাশ থেকে পড়ল, আমি? রিয়া দৃঢ়ভাবে বলল, হ্যাঁ, এটা আপনার শাস্তি। আবির অবাক হয়ে হাসল, হাসার জন্য আমাকে শাস্তি পেতে হবে? রিয়া জোর দিয়ে বলল, অবশ্যই পেতে হবে। আবির হার মেনে নিয়ে বলল, আচ্ছা, মাথা পেতে নিলাম শাস্তি। দুজনেই হেসে ফুচকা খাওয়া শেষ করল। তারপর আবির রিয়াকে একটা আইসক্রিম কিনে দিল। সে শান্ত স্বরে বলল, নাও, আইসক্রিম খেলে ঝালটা কমে যাবে। সন্ধে নামার মুখে শহরের বাতিগুলো একে একে জ্বলে উঠেছে। আবির বলল,
এখন আমাদের বাসায় ফেরা উচিত। রিয়া মাথা নেড়ে সায় দিল। হ্যাঁ, মা বলেছিল সন্ধ্যের পরে চলে আসবে, তাহলে দেরি করা ঠিক হবে না। রিয়া একটু চুপ করে থেকে হঠাৎ বলল, কিন্তু একটা কাজ বাকি আছে। আবির কৌতূহলী হয়ে জানতে চাইল, কি কাজ? রিয়া সরাসরি বলল, একটা পাঞ্জাবি কিনতে হবে। আবির অবাক হয়ে জিজ্ঞেস করল, পাঞ্জাবি কেন? রিয়া গম্ভীর মুখে বলল, দরকার আছে। আবির আবারও জানতে চাইল, কি দরকার? রিয়া মুখে ভাঁজ ফেলে বিরক্ত হওয়ার ভান করে বলল, আপনি সবসময় এত প্রশ্ন করেন কেন? আবির হেসে বলল, আচ্ছা, আর করব না। রিয়া হেসে উঠল, ভালো ছেলে। আবির হঠাৎ অট্টহাসি দিয়ে উঠল এবং হাসতে হাসতে বলল, ভালো ছেলে? আমি? রিয়া মুগ্ধ হয়ে বলল, হ্যাঁ, আপনি অনেক ভালো। আমি যা বলি আপনি সব শুনে নেন। রিয়ার মুখে স্নিগ্ধ হাসি। রিয়া হাসছে, চোখে শিশিরের মতো কোমল দীপ্তি। আবির তাকিয়ে থাকে কিছুক্ষণ, মনে মনে ভাবে, মানুষের হাসি এত সুন্দর হতে পারে নাকি শুধু রিয়ার হাসিটাই এমন? বাসায় ফেরার পথে রিয়া একটা নীলচে পাঞ্জাবি কিনল, সঙ্গে একজোড়া স্যান্ডেল আর একটি ঘড়ি। আবির পাশে দাঁড়িয়ে কিছুই বলল না, শুধু চুপচাপ দেখছিল। রিয়ার চোখে অদ্ভুত এক উচ্ছ্বাস, যেন এই সামান্য জিনিসে তার পৃথিবী ভরে উঠেছে। তারা ফিরে এলো রিয়ার বাসার সামনে। সন্ধ্যের আলো নিভে যেতে যেতে চারপাশ স্তব্ধ হয়ে গেছে, কেবল বাতাসে পাতার মৃদু শব্দ। আবির হাতে থাকা বইটি এগিয়ে দিয়ে কোমল স্বরে বলল, এটা তোমার জন্য রিয়া, আর হ্যাঁ, শুভ জন্মদিন। রিয়া একটু অবাক হয়ে তাকালো এবং ধীর স্বরে বলল, ধন্যবাদ। কিন্তু তখন কেন মিথ্যে বলেছিলেন? আবির হেসে বলল, এমনিতেই। রিয়া দুষ্টুমি করে বলল, মিথ্যে বলার জন্য আপনার শাস্তি হবে। আবির জানতে চাইল, কি শাস্তি? রিয়া একে একে তার কেনা জিনিসগুলো এগিয়ে দিয়ে মিনতি করে বলল, এই নিন। আমি তাহলে কি অন্য কেউ নেবে না? আমি এগুলো নিতে পারবো না। কেন পারবেন না? আপনি আমার... বাক্যটা শেষ করতে পারল না। রিয়া রুদ্ধকণ্ঠে বলল, সব সময় মনে করিয়ে দিতে হবে না আমি আপনার ছাত্রী, সেটা আমার মনে আছে। কিন্তু আজ আমি আপনার জন্য এগুলো কিনেছি, আপনার নিতেই হবে। আমি অনেক শখ করে কিনেছি, না নিলে আমি আবার কান্না করব। বিকেলে আপনি নিজেই বলেছিলেন কাজল চোখে কান্না মানায় না, তাহলে আপনি আমাকে আবার কাঁদাবেন? আবির বোকার মতো রিয়ার দিকে তাকিয়ে রইল। এমন নির্ভেজাল শিশুসুলভ আবদার তাকে অনেক দিন কেউ করেনি। কিছু না বলে সে ধীরে হাত বাড়িয়ে জিনিসগুলো নিল। আবির নরম গলায় বলল, ধন্যবাদ। রিয়া হাসি মুখে সতর্ক করে দিল, এগুলো কিন্তু ফেলে রাখবেন না, ইচ্ছে হলে পড়বেন। আবির কথা দিল, ঠিক আছে, পড়ব। রিয়া বিদায় জানালো, আচ্ছা, সাবধানে যাবেন, আর যদি কখনো বেয়াদবি করে ফেলি তবে বাচ্চা মেয়ে ভেবে ক্ষমা করে দেবেন। আবির সাঁই দিয়ে বলল, আচ্ছা, এবার তুমি ভেতরে যাও। রিয়া পাল্টা অনুরোধ করল, আগে আপনি যান, তারপর আমি যাব। আবির হাঁটতে শুরু করল। রিয়া স্থির দাঁড়িয়ে তার চলে যাওয়া দেখল। বুকের ভেতরে এক অজানা কষ্ট অনুভব করল সে। হুট করেই কান্না পেয়ে গেল, কিন্তু কেন সে নিজেও জানে না। হঠাৎ থেমে গেল আবির। রিয়া দেখল সে ঘুরে তাকালো, তারপর ধীরে ধীরে ফিরে এলো তার সামনে। আবির মায়াবী চোখে তাকিয়ে বলল, আমি বলেছিলাম না কাজল চোখে কান্না মানায় না? রিয়া চোখ মুছে জোর করে হাসল এবং বলল, আচ্ছা, আর কাঁদব না, বোকারা কাঁদে, আমি তো আর বোকা নই। আবির আলতো করে বলল, তুমি তো সবার চেয়ে আলাদা। আমি চলে যাওয়ার পর আর কাঁদবে না, ঠিক আছে? রিয়া কথা দিল। আচ্ছা। আবির শেষবারের মতো বলল, আবারও শুভ জন্মদিন। রিয়া কৃতজ্ঞতা জানিয়ে বলল, ধন্যবাদ আপনাকে। যাওয়ার আগে আবির একবার তাকিয়ে অস্ফুট স্বরে বলল, শাড়িতে তোমাকে ভীষণ সুন্দর লাগছে। রিয়া আর কথা বলতে পারল না। সে বলতে পারল না যে তার গলা ভারী হয়ে আসছে। আবির বিদায় নিয়ে এবার সত্যিই চলে গেল। রিয়া বাসায় ফিরে দেখল পুরো ডাইনিং রুম সাজানো। মা বাবা তার জন্য কেক এনেছেন। জাহানারা জিজ্ঞেস করল, কোথায় গিয়েছিলি? রিয়া সহজভাবে বলল, বলেছিলাম না একটু বাইরে যাচ্ছি। জাহানারা আদর করে বলল, আচ্ছা যা, দ্রুত ফ্রেশ হয়ে আয়। সন্ধ্যাটুকু হাসি আনন্দে কেটে গেল। অনেক দিন পর রিয়ার মনে হল আজ সত্যি সে খুশি। রাতে নিজের ঘরে এসে আবিরের দেওয়া বইটা খুলল সে। বইয়ের প্রথম পৃষ্ঠায় লেখা ছিল, আবিরের হাতের লেখা প্রতিটি শব্দ রিয়া মনে মনে পড়ল। এমন কোনো ভুল করো না যে ভুলে শুধু তুমি নও, আরও একটা মানুষও ভেঙে যায়, ভাঙা কাঁচের মতো। শুভ জন্মদিন। পুনশ্চ 1। শাড়ি পরে চোখে কাজল দিয়ে আর কোনো আবদার করো না,
উপেক্ষা করা যায় না। পুনশ্চ 2, কাজল চোখে অশ্রু মানায় না, আর কখনো কেঁদো না।